আসসালামু আলাইকুম। পড়ছি গল্প অফিডিয়ান, লিখেছেন রানী আমিনা। পর্ব ৬২। ওরা যখন ম্যানহোলের শেষ সীমানায় পৌঁছালো তখন ঘড়ির কাঁটা বিকাল ৫টা পেরিয়ে ৬টার দিকে অগ্রসর হয়েছে। ম্যানহোলের এপাশের ঢাকনাটা আটকানো, সেখান থেকে পানি ঝমঝমিয়ে পড়ছে নিচে, আর সেটা বয়ে চলে যাচ্ছে সাগরের বুকে। এই ঝমঝমানো নোংরা পানির ভেতর দিয়েই বুক পর্যন্ত ডুবিয়ে এগিয়ে আসছে সাফওয়ান। রুমাইশার ব্যাকপ্যাকটা ও নিজের পিঠে, সেখান থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ও ম্যানহোলের ঢাকনার স্ক্রুগুলো খুলল একে একে। কিন্তু এতগুলো বছর ধরে এক জায়গায় স্থির হয়ে থাকায় ঢাকনাটা প্রচণ্ড রকম শক্ত হয়ে আটকে আছে তার জায়গায়। সাফওয়ান প্রথমে নিজের হাত দিয়ে কয়েকবার ধাক্কা দিল ঢাকনাটায়, কিন্তু কাজ হলো না। এদিকে নোংরা পানির সংস্পর্শে এসে রুমাইশার বারবার হাঁচি হচ্ছে। সাফওয়ানকে আগের থেকেও বেশি শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে ও। পানিটা থেকে গন্ধ আসছে বিচ্ছিরি। রুমাইশার গা গোলাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। সাফওয়ান আরও কয়েকবার হাত দিয়ে ধাক্কা দেওয়ার পরও যখন সেটা খুলল না, তখন সাফওয়ান একটু পেছন দিকে সরে গিয়ে ছুটে এসে পা দিয়ে আঘাত করলো ঢাকনাটায়। আর তখনই সেটা খুলে গিয়ে ছিটকে পড়ল কোনো একদিকে। নোংরা পানিটা হঠাৎ বাধাহীন হয়ে দ্বিগুণ বেগে বয়ে যেতে লাগলো যেন। ওদের সামনে এখন পানির ফোয়ারা, কিন্তু এ পানির নিচে শুধু পাথর। পানির উচ্চতাটা বেশি না, হাঁটু পর্যন্ত হবে সাফওয়ানের, কিন্তু খুব সাবধানে পা ফেলতে হবে। নইলে অসাবধানতা বশত পা যদি একবার কোনো পাথরের ফাঁকে আটকে যায় বা পা ফসকে যায়, তাহলে মরতে হবে দুজনকেই। সাফওয়ান জোরে একটা নিঃশ্বাস নিয়ে রুমাইশাকে কোলে নিয়েই নেমে পড়ল সেখানে। তারপর হাঁটতে হাঁটতে পাথরের উপর বয়ে চলা পানিটা পার হয়ে ওরা এলো সমতলে। এখান থেকে আরও ১.৫ কিলো দূরে জোনাস আর রবার্ট। সাফওয়ান হাঁটছে, ওর নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, মাঝে মাঝে একটু বেশি জোরে দম ফেলছে ও। রুমাইশা কিছুক্ষণ পর বলে উঠল, আমাকে নামিয়ে দিন এবার, বাকিটা আমি হাঁটতে পারবো, সমস্যা হবে না আমার। সাফওয়ান রুমাইশার কথায় অসম্মতি জানিয়ে বলল, তোর শরীর ভালো না, বমি করেছিস একবার, শরীর দুর্বল হয়ে গেছে। আমি যদি জানতাম আমাদের সন্তান আসতে চলেছে পৃথিবীতে, তবে কখনোই তোকে আমি এই ঝামেলায় জড়াতে দিতাম না। এখন জড়িয়ে যখন গিয়েছিস, চুপচাপ বসে থাক। কিন্তু রুমাইশা শুনল না। ও বারবার ওকে নামিয়ে দেওয়ার জন্য জোরাজুরি করতে লাগলো। ওর কথায় অতিষ্ঠ হয়ে সাফওয়ান এইবার বলল, বেশি ফটফট করলে সাগরের মাঝখানে ফেলে দিয়ে আসবো। চুপ থাক। তোকে ছোটবেলায় সারাদিন কোলে নিয়ে ঘুরতে পেরেছি যখন, এখনো পারবো। সৃষ্টিকর্তা আমার এই দেহটা অকারণে দেয়নি, তোরে কোলে নেওয়ার জন্য দিয়েছে। রুমাইশা সাফওয়ানের কাঠটা আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে মুচকে এসে বলল, ও আচ্ছা, তাহলে আমি আর কোল থেকে নামছি না। সাফওয়ান নিজেও রুমাইশাকে আরও শক্ত করে নিজের সাথে চিপকে নিয়ে ছোট্ট করে বলল, হুম। ম্যাথিউ পালাতে সক্ষম হয়নি। হারবার্টের গার্ডদের হাতে ধরা পড়ে গেছে ও পালিয়ে যাওয়ার সময়। তবুও নিজের সাথের ছেলেগুলোকে ও সেফ জোনে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। শুধু ওই যেতে সক্ষম হয়নি। বর্তমানে ভার্সিটির একপাশের বিল্ডিংয়ের পরিত্যক্ত একটা কামরায় চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে ওকে। চোখের কাছটাতে কালশিটে দাগ পড়ে গেছে, ঠোঁটের কোণা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে চুইয়ে চুইয়ে। গায়ের পোশাকটা মারের চোটে ছিঁড়ে গেছে কয়েক জায়গায়। সে ছেঁড়া জায়গাগুলো দিয়ে শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন উকি দিয়ে আছে। ওর পাশে হাতে মোটা সোটা একটা লৌহদণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন ছেলে। এতক্ষণ ওরা ওকে লাঠিপেটা করছিল, কিন্তু কাঠে কাজ না হয় এখন লোহার দিকে চলে গেছে ওরা। ম্যাথিউ যদি সাফওয়ানের লোকেশন ঠিক ঠিক বলে দেয়, তবে এই লোহার রডের একটা বাড়িও ম্যাথিউ ওর শরীরে পড়বে না, এবং তাকে ছেড়ে দেওয়া হবে বলে কথা দিয়েছে হারবার্ট। ম্যাথিউ চোখ বুজে পড়ে আছে চেয়ারে। নিজের মনের সঙ্গে যুদ্ধ করছে ও। এই লোহার রডের একটা বাড়ি খেলেই ওর দম ফুরিয়ে যাবে চিরতরে। নিজের জীবন বাঁচানোর জন্য কেউ এখন বলে দিবে নিজের বন্ধুর কথা? কিন্তু যদি বলে দেওয়ার পরও ওর কপালে মৃত্যুই লেখা থাকে, তাহলে? হারবার্টের উপর তার কোনো বিশ্বাস নেই। সে কথা দিয়ে কথা রাখে ঠিকই, কিন্তু সেটা শুধু বন্ধুদের বেলায়, শত্রুদের বেলায় নয়। তাহলে সে কি করবে? নিজের বন্ধুর প্রাণ বাঁচাতে সে চুপ থাকবে, নাকি তার জীবন বাঁচানো বন্ধুটার সাথে সে বিশ্বাসঘাতকতা করবে? ম্যাথিউ চুপ করে বসে আছে দেখে ওর পাশে দাঁড়ানো ছেলেগুলোর একটা তার হাতে থাকা রডটা উঁচু করে ধরলো ওকে আঘাত করার জন্য। মুভমেন্টের শব্দ পেতেই ম্যাথিউ ঝট করে চোখ খুলল। তারপর সাথে সাথেই বলে উঠল, আমি বসের সাথে কথা বলতে চাই। রডটা উঁচু করে ধরা ছেলেটা মুখ বেঁকিয়ে হাসলো নিঃশব্দে। তারপর রডটা আবার নিচে নামিয়ে সে তার পাশে দাঁড়ানো ছেলেটাকে ইশারা করলো হারবার্টকে খবরটা দেওয়ার জন্য যে ম্যাথিউ তার সাথে কথা বলতে চায়। আদেশ পেয়ে সে ছেলেটা ছুটলো হারবার্টের উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পরেই সেই ছেলেটাই আবার ঢুকলো কামরায়, হাতে একটা খানদানি চেয়ার নিয়ে। আর তার কিছুক্ষণ পরই ৬ জনের একটা গার্ড নিয়ে কামরায় প্রবেশ করলো হারবার্ট।
হারবার্ট এসে পায়ের উপর পা তুলে বসলো চেয়ারটায়, তারপর ম্যাথিউকে উদ্দেশ্য করে বলল, বলো, আমি শুনছি। ম্যাথিউ কিছুক্ষণ চুপ থেকে ধীর গলায় বলে উঠল, সাফওয়ান বস্টন হারবারের ওয়েলস্টোন সি বিচ থেকে প্লেনে চড়বে। তারপর কোথায় যাবে সেটা আমি জানি না, আমাকে বলা হয়নি। এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে ওরা সেখানে, আর ওর সাথে ওর স্ত্রী আছে, আর খুব সম্ভবত ওর দুজন বন্ধু। এর বেশি কিছু আমি জানি না। হারবার্ট তীক্ষ্ণ চোখে ম্যাথিউর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠল, তোমার কথা আমি কেন বিশ্বাস করব, যেখানে তুমি আমার সাথে প্রথমেই বিশ্বাসঘাতকতা করেছ, আর নিজের বন্ধুর সাথেও এখন বিশ্বাসঘাতকতা করছো? ম্যাথিউ মাথা নিচু করে ফেলে বলল, আমার কাছে নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কোনো উপায় নেই। নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে। আর সাফওয়ানও হয়তো আমার ব্যাপারটা বুঝবে, কারণ আমি ওকে বলতে শুনেছি জীবন বাঁচানো ফরজ। ফরজ অর্থ হলো অবশ্যই কর্তব্য। তারপর মাথা তুলে সোজা হারবার্টের চোখের দিকে তাকিয়ে বলল, আর আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি কারণ আপনাকে আমি পছন্দ করি না। কখনো করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করব না। কিন্তু আমি এখন সত্যি কথাই বলছি। হারবার্ট পায়ের ওপর থেকে পা নামালো, তারপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে রডধারী ছেলেটার উদ্দেশ্যে বলল, ওর হাত পা বেঁধে ওর কোমরের সাথে একটা পাথর বেঁধে সাগরে ফেলে দিয়ে আসো। ওর মতো বিশ্বাসঘাতককে না আমার প্রয়োজন, আর না সাফওয়ানের। বলেই কামরা থেকে বেরিয়ে গেল হারবার্ট। আর ম্যাথিউ সে চেয়ারের উপর বসেই নিজের চোখ দুইটা বুজে নিল। প্রাণ বাঁচানোর শেষ চেষ্টাটাও তার ব্যর্থ হলো। রডধারী ছেলেটা নিজের হাতের রডটা রেখে এগিয়ে এলো ম্যাথিউয়ের বাঁধন খুলে তাকে তার জন্য নির্ধারিত শাস্তি দেওয়ার জন্য। জোনাস আর রবার্ট নিজেদের প্লেনটাকে সি বিচের রানওয়েতে রেখেই আশেপাশে ঘুরঘুর করছে সাফওয়ান আর রুমাইশার অপেক্ষায়। রবার্ট চিন্তায় পড়ে গেছে সি বিচের বালির উপর দিয়ে তার প্লেনটা ঠিকভাবে সে আকাশে ওড়াতে সক্ষম হবে কিনা, কিন্তু সক্ষম তাকে হতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। ওদের ল্যাবরেটরিটা হারবার্ট ষড়যন্ত্র করে ক্লোজ করে দেওয়ার পর থেকে ওরা সবাই দলছুট হয়ে গিয়েছিল, কিন্তু ওদের হৃদ্যতা কোনো অংশেই কমেনি, বরং আরও গাঢ় হয়েছে। রবার্টের মনে আছে সে যখন ল্যাবে একেবারেই নতুন, তখন তার হাতে কোনো টাকাই ছিল না। তার স্ত্রী তখন সন্তান সম্ভব, পেট তার ট্রিপলেট, সি সেকশন ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু তার স্ত্রীর অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল যে হয় স্ত্রী নয়তো সন্তান, তিনটার যে কোনো একজনকে বাঁচানোর অপশন দিয়েছিল ডাক্তাররা। ওর এত সামর্থ্যও ছিল না যে কোনো বড় হসপিটালে নিজের স্ত্রীকে সে অ্যাডমিট করাবে। আর এই চরম বিপদসংকুল অবস্থাতেই তার দুর্দিনের পরিচয়ের কলিগ সাফওয়ান এসে হাজির হয়। আর এর পরের পুরোটাই এখনও রবার্টের কাছে স্বপ্নের মতো। সাফওয়ান সে রাতেই রবার্টের স্ত্রীকে নিয়ে শহরের সবচেয়ে নামি দামি হসপিটালে অ্যাডমিট করে, আর সেখানেই জোনাসের সাথে তার পরিচয়। জোনাস ছিল সেই হসপিটালের কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে। সে থেকেই গাইনি ডিপার্টমেন্টের ডাক্তারদের সাথে কথা বলে রবার্টের ওয়াইফের জন্য সবচেয়ে সেরা ট্রিটমেন্টের ব্যবস্থা করে। আর হসপিটালের সমস্ত এক্সপেন্স বহন করে সাফওয়ান। সে এক্সপেন্সের একটা টাকাও পরবর্তীতে ফেরত নেয়নি সে। সেদিন তার স্ত্রী সহ তিনটা বাচ্চার থেকে দুটিকে বাঁচাতে পারে ডাক্তাররা, আর একটি বাচ্চা পেটের ভেতরেই মারা যায়। তবুও সেদিন সাফওয়ানের করা এত বিশাল উপকারের কথা রবার্ট আজ পর্যন্ত ভোলেনি। সেদিনের পর থেকেই সাফওয়ান ওর জন্য এক বিশাল কিছু। এখন রবার্টের টাকা হয়েছে, গাড়ি বাড়ি প্রাইভেট জেট সব হয়েছে, কিন্তু সেদিন সাফওয়ানের করা উপকারের কাছে তার এই সম্পদের পাহাড় কিছুই না। তাই সাফওয়ানের জন্য যে কোনো রিস্ক নিতে সে রাজি। এমন সময় হঠাৎ জোনাসের কণ্ঠ কানে এলো রবার্টের। জোনাস দূর থেকে চিৎকার করে বলছে, ওরা আসছে, ওরা আসছে, তুই এখনই পাইলটিং রুমে গিয়ে টেক অফের প্রস্তুতি নে, ওদেরকে প্লেনে উঠিয়ে আমি তোকে সিগন্যাল দিব। জোনাসের কথা শোনা মাত্রই রবার্ট প্লেনের সিঁড়ি বেয়ে উঠে সোজা পাইলটের কক্ষে চলে গেল, আর প্লেনটাকে আকাশে উড়ানোর সমস্ত প্রস্তুতি নিতে লাগলো। এরপর ব্লুটুথের মাধ্যমে জোনাসকে বলল, ওদেরকে প্যারাশুট ব্যাগ দিয়ে তুই নিজেও একটা পরে নিস। হারবার্ট যদি জানতে পারে আমরা ফ্লাই করে যাচ্ছি অ্যামাজনে, তবে বুলেট মেরে উড়িয়ে দেবে, তখন যেন আমরা বেঁচে ফিরতে পারি। জোনাস সম্মতি জানিয়ে রবার্টের সাথে কানেকশন ডিসকানেক্ট করে সাফওয়ান আর রুমাইশার ওর কাছে এসে পৌঁছানোর অপেক্ষায় দাঁড়িয়ে রইল। সাফওয়ান রুমাইশাকে কোলে নিয়ে ছুটে আসছে ওদের দিকে। এখনই এখান থেকে সরে পড়তে হবে ওদেরকে। ম্যাথিউর সাথে হওয়া হারবার্টের প্রতিটা কথা ও শুনেছে। ম্যাথিউয়ের ব্লুটুথ ডিভাইসটা সাফওয়ানের সাথে কানেক্টেড হয়েছিল অনেক আগে থেকে। ম্যাথিউ সেটা জানতো, তাই হারবার্ট ধরে ফেলার পরও সেটা ও ডিসকানেক্ট করেনি। ব্লুটুথ ডিভাইসটা ওর প্যান্টের পকেটে থাকায় হারবার্টও কিছুই বোঝেনি। সাফওয়ান জোনাসের কাছাকাছি এসেই রুমাইশার বন্ধনগুলো খুলে নিজের থেকে ছাড়িয়ে মাটিতে নামিয়ে দিল। তারপর জোনাসকে বলল, আমাদেরকে এই মুহূর্তে বের হতে হবে, নইলে হারবার্ট আর ওর গার্ডরা আমাদের নাগাল পেয়ে যাবে।
সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। জোনাস সম্মতি জানিয়ে সাফওয়ান আর রুমাইশাকে সিঁড়ি বেয়ে প্লেনে উঠে যেতে বলল, আর ওরা উঠে গেলে জোনাস নিজেও উঠে প্লেনের সিঁড়িটা প্লেনের ভেতরে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। এরপর রবার্টকে জানিয়ে দিল যে ওরা সবাই উঠে গেছে প্লেনের ভিতরে। রবার্ট যেন এবার ফ্লাইটের প্রস্তুতি নেয়। এখান থেকে আমাজন পর্যন্ত যেতে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা লেগে যাবে। রবার্ট প্লেনটাকে রানওয়েতে যথাসম্ভব রান করিয়ে টেক অফ করে আকাশে উড়াল দিল। সাফওয়ান আর রুমাইশা প্রথমেই নিজেদের ভেজা পোশাক পরিবর্তন করে শরীরে লেগে থাকা নোংরা পানিগুলো ভালোভাবে ধুয়ে মুছে অন্য পোশাক পরে নিল। এরপর জোনাস ওদেরকে প্যারাশুট ব্যাগগুলো ধরিয়ে দিল। সাফওয়ানের আগে স্কাই ডাইভিং করার অভিজ্ঞতা থাকলেও রুমাইশার সেই অভিজ্ঞতা 0। আর অভিজ্ঞতা ছাড়া প্যারাশুট নিয়ে লাফ দিতে গেলে মৃত্যুর সম্ভাবনা 90%। তাই শেষমেশ সিদ্ধান্ত হলো সেরকম পরিস্থিতি তৈরি হলে সাফওয়ান আর রুমাইশা ট্যান্ডেম স্কাই ডাইভিং করবে। রুমাইশাকে সাফওয়ানের সাথে জুড়ে দেওয়া হবে, এতে কারোরই আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। রাত এখন প্রায় 3টার কাছাকাছি। রবার্ট যত দ্রুত সম্ভব প্লেনটাকে আমাজনের দিকে নিয়ে যাচ্ছে। সকাল 6টা নাগাদ ওরা পৌঁছে যাবে আমাজনের কাছে। তখন আর কোনো চিন্তা থাকবে না। পাইলটের কক্ষে রবার্টের পাশে বসে আছে জোনাস। জোনাসের ঘুম আসছে, মাঝে মাঝে ঠুলছেও। থেকে থেকে তন্দ্রায় ওর মাথাটা নিচের দিকে চলে আসছে, পরক্ষণে আবার ধর্মর করে ঠেলে উঠছে। রবার্ট হাসছে ওর কাণ্ড কারখানা দেখে। রবার্ট জোনাসকে অনেকবার বলেছে যে তুই ভেতরে গিয়ে ঘুমা, কিন্তু জোনাস ভেতরে যাবে না, ও এখানেই থাকবে। ওর ভাষ্যমতে সাফওয়ান আর ঘুমন্ত বউয়ের দিকে যে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর ঘুমিয়ে থাকা অবস্থাতেই যে পরিমাণ কেয়ার করছে, তাতে সে সেখানে থাকতে খুবই অস্বস্তি বোধ করছে। তাই কপত কপতিকে ওদের মতো করে ছেড়ে এসেছে। রবার্ট মুচকে আসলো। জোনাসকে ও বলল, আমি কখনোই ভাবিনি এমন রকচটা আর নিষ্ঠুর প্রকৃতির কোনো প্রফেশনাল হিটম্যান কখনো কাউকে এত গভীরভাবে ভালোবাসতে পারবে। আর সেটা যদি সাফওয়ান হয় তাহলে তো কখনোই সম্ভব না। কিন্তু আমার সব ধারণা ভুল প্রমাণিত হলো ওর বউয়ের প্রতি ওর ভালোবাসা দেখে। কতখানি পথ ও ওর বউকে কোলে নিয়ে ছুটেছে তুই ভাবতে পারছিস? আমি তো আমার ছোট্ট মেয়েটাকেও এতখানি রাস্তায় এক নাগারে কোলে নিয়ে দৌড়াতে পারবো না। জোনাস বলল, আমাদের সাথে ওর তুলনা চলে নাকি? আমরা হলাম অর্ডিনারি হিউম্যান বিং, হোমোসেপিয়েন্স, আর ও হলো হোমোস্নেক। দুজনেই ওরা হেসে উঠল। জোনাস আবার বলা শুরু করলো, ওর বডি দেখেছিস তুই? আমার বয়স ওর থেকে 3 বছর বেশি। জিমে যাই সপ্তাহে 3 দিন, তবুও ভুঁড়িটা একটু একটু করে ফুলছে। আর ওকে দেখ, আমাদের ল্যাবের অপোজিটের 22তলা বিল্ডিংয়ের 5th ফ্লোরে সেই ন্যান্সি নামের মেয়েটা কি পাগলই না হয়েছিল ওরে দেখে। একদিন তো শুধু আন্ডারওয়্যার পরে খুঁজে খুঁজে সাফওয়ানের বেডরুম পর্যন্ত চলে গেছিল। আর খেয়েছেও ঝটকা, মরেছেও। মেয়েটার লাশ পাওয়া গেছিল পরদিন মেয়েটির অ্যাপার্টমেন্টে। সাফওয়ান যে কিভাবে সবকিছু এত সুন্দর করে ম্যানেজ করে আমার মাথায় আসে না। রবার্ট খুজিল করে বলল, এই জন্যই তো তুই ডাক্তার আরও হিটম্যান। তোর তো ওর মতো মাথা থাকলে তুইও তো হিটম্যান হতি, কিন্তু তোর যে মাথা, হিটম্যান কেন, হিট মাঝি হওয়ারও যোগ্যতা নেই তোর। জোনাস খেপে গিয়ে বলল, মানুষ মারার থেকে মাছি মারা বেশি কঠিন। তুই একটা মানুষের হাড় বরাবর চাকু ঢুকিয়ে দিবি, খেলা খতম। কিন্তু একটা মাছি ধরতে তোর জান প্রাণ বেরিয়ে যাবে। শালারা শুধু উড়াউড়ি করে। রবার্ট নির্বিকার মুখে সামনের দিকে তাকিয়ে বলে উঠল, এই জন্যই তো বলেছি তুই হিট মাছি, তোর হাঁটুর নিচে বুদ্ধি। প্রাইভেট জেটটির ভেতরের অংশের লং সোফায় মাথার নিচে কুশন বালিশ দিয়ে ঘুমিয়ে আছে রুমাইশা, আর ওর সোফার অপোজিটের সোফায় বসে আছে সাফওয়ান। চোখে ঘুম নেই ওর। একদিকে হারবার্টের তার দলবল সহ নিজেদের উপর আক্রমণের শঙ্কা, অন্যদিকে বাবা হতে যাওয়ার খুশি। দুইটার কোনোটাই তাকে ঘুমাতে দিচ্ছে না। এক দৃষ্টিতে ও তাকিয়ে আছে রুমাইশার শুকিয়ে যাওয়া মুখখানার দিকে। প্লেনে উঠে আরও একবার বমি করেছে রুমাইশা। খাবার যা খেয়েছিল সব উঠে গেছে তাতে। পেটে ওর এখন কিছুই নেই, আর প্লেনের খাবারের স্বাদ লাগে না, যার জন্য ও মোটেই আর খেতে চাইছে না। সাফন অনেকবার জোরাজোরি করেছে, তারপর ওকে খাওয়াতে পারেনি। গা গুলাচ্ছে ওর। সাফন ভেবে পাচ্ছে না কি খাওয়াবে ওকে। এইভাবে খালি পেটে থাকলে তো ও আর ওর বাচ্চা দুজনে অসুস্থ হয়ে পড়বে। কি করবে তখন সাফওয়ান? আর অ্যামাজনে পৌঁছে খাবার জোগাড় করে খেতে খেতেই তো বেলা চলে যাবে। এতটা সময় না খেয়ে ওর রিমু কিভাবে থাকবে? সাফওয়ান বসা থেকে উঠল, তারপর পাইলটের কামরার দিকে এগোলো। জোনাস আর রবার্ট এখনো ওদের নিয়ে আলোচনা করছে। সাফওয়ান দরজা ঠেলে ভেতরে ঢুকতেই থেমে গেল দুজনেই। ওরা হঠাৎ দুজন নিশ্চুপ হয়ে যাওয়ায় সাফওয়ানের সন্দেহ হলো। চোখে রবার্টের দিকে তাকিয়ে ও জিজ্ঞেস করলো, কি এমন কথা বলছিলি তোরা যে আমাকে দেখে থেমে গেলি? কি চলছে তোদের মাঝে বল? রবার্ট ফস করে বলে উঠল, জোনাস বলছে সে যদি মেয়ে হতো তবে তোর বউকে সরিয়ে ও নিজেই তোর বউ হতো, কারণ তোর কেয়ার দেখে ও তোর প্রেমে পড়ে গেছে। সাফওয়ান জোনাসের মাথায় একটা গাঁট্টা মেরে বলল, তুই মেয়ে হলে মার্কেট পেতি না জোনাস। ছেলে আছিস ঠিকই আছিস,
মেয়ে হলে সারা জীবন ভার্জিন থাকতিস। রবার্ট ঠোঁট টিপে হাসলো সাফনের কথায়। জোনাস মুখ কালো করে ফেলল। রবার্ট সেটা খেয়াল করে জোনাসের পিঠ চাপড়ে বলল, আরে ভাই, মন খারাপ করিস না। তুই মেয়ে হচ্ছিস না, ছেলেই থাকবি। সেরেনাও তোকে খুব ভালোবাসে, তাই চিন্তা করিস না। সাফওয়ান ওদের এইসব রসিকতায় আর চোখ না দিয়ে রবার্টকে জিজ্ঞেস করলো, রবার্ট, প্লেনের ভেতর সবচেয়ে বেশি স্বাদযুক্ত কোনো খাবার থাকলে সেটা দয়া করে রেডি করে দিবি আমার রিমোর জন্য। ওকে কিছু না খাওয়াতে পারলে ওর শরীর দুর্বল হয়ে পড়বে। ও একা হলেও চিন্তা ছিল না, কিন্তু ও এখন দুজন, তাই আমার চিন্তাটাও ডাবল। রবার্ট আর জোনাস এতক্ষণ জানতো না এ ব্যাপারে। জানা মাত্রই জোনাস লাফিয়ে উঠল। রবার্টের মুখে চওড়া হাসি ফুটল। দরাজ হেসে ও সাফনের দিকে দু হাত বাড়িয়ে বলল, কংগ্রেটস ব্রো। বাবা হওয়ার অনুভূতি পৃথিবীর সেরা অনুভূতিগুলোর ভেতরে অন্যতম। আমার বাচ্চাগুলো যখন আমাকে বাবা বাবা বলে ডেকে বাড়ি মাথায় তুলে, তখন আমার কি যে ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। তুইও বুঝবি বিষয়টা। বাচ্চা আগে ল্যান্ড করুক। জোনাস হেসে বলল, জীবনযুদ্ধে এক ধাপ এগিয়ে গেলে ব্রাদার। আর এদিকে আমার সেরেনা বাচ্চা নিতে চায় না, বলে এখনো সময় আছে। এরকম আনন্দ আমিও পেতে চাই। এবার গিয়েই ওকে রাজি করাবো আমি। রবার্ট অটো পাইলট অন করে রেখে উঠল। তারপর ওরা সবাই মিলে এলো আবার ভেতরে। রবার্ট ঢুকলো কিচেনের দিকে। সাফওয়ান আর জোনাস বসলো রুমাইশার থেকে কিছুটা দূরে রাখা সোফায়। নিজেদের ভেতর নিচু গলায় ফিসফিস করে কথা চালিয়ে যেতে থাকলো ওরা দুজন। খানিকক্ষণ পর রবার্ট এলো প্লেটে করে একটা বিফ বার্গার আর সালাড নিয়ে। তারপর সাফওয়ানের সামনে ধরে বলল, বেশি করে বিফ দিয়েছি, সিজলিং দিয়েছি অল্প করে। তোরা কেমন খাস তা তো আমি বেশি জানি না, তবুও চেষ্টা করেছি। চিজ বেশি করে দিয়েছি, এটা চলে কিনা দেখ। আর সালাডটা আমার ওয়াইফের স্পেশাল রেসিপি, খুবই মজার। তোর ওয়াইফের কাছে কেমন লাগবে জানি না, তবে আমার খুবই পছন্দের। সাফওয়ান রবার্টের হাত থেকে প্লেট দুইটা নিয়ে রুমাইশার সামনের সোফায় গিয়ে বসলো। তারপর সেগুলো পাশে রেখে দিয়ে রুমাইশার চোয়ালের উপর নিজের হাত দিয়ে ছোট ছোট করে চাপড় দিতে দিতে বলল, রিমো, রিমো রে, ওঠ তো, খেতে হবে, উঠ। রুমাইশা চোখ মেলল ধীরে ধীরে। তারপর সোফার উপর কিছুক্ষণ আড়মোড়া করে চোখ দুটো রোগড়ে শোয়া থেকে উঠে বসলো ও। তারপর সাফওয়ানের কথা মতো বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এসে আবার সোফায় বসলো। সাফওয়ান ওর হাতে আগে সালাদের প্লেটটা তুলে দিল। রুমাইশা প্লেটটা হাতে নিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, আমাকে কি আপনার ছাগল মনে হয়? এসব পাতাপুতি দিয়ে ভর্তি করে রেখেছেন কেন? বাংলায় বলার কারণে জোনাস রবার্ট কেউই কিছু বুঝল না। তবুও সাফওয়ান অপ্রস্তুত হয়ে একবার তাকালো ওদের দিকে। তারপর আবার রুমাইশার দিকে গিয়ে বলল, এটা যথেষ্ট স্বাস্থ্যকর খাবার, খেলে শক্তি পাবি, চুপচাপ খা, বেশি বকিস না। রুমাইশা সাফওয়ানের দিকে সালাদের প্লেটটা এগিয়ে দিয়ে বলল, আপনি খান, আমাকে বার্গার প্লেট দিন। সাফওয়ান সালাদের প্লেটটা ঠেলে আবার রুমাইশার দিকে এগিয়ে গিয়ে ধমকে সুরে বলল, প্রেগনেন্ট কে, আমি না তুই? আমি সালাদ খেলে তোর কি লাভ হবে? চুপচাপ খা বলছি। রুমাইশার রাগ লাগলো খুব। ওর সাথে ধমক দিয়ে কথা বলে। প্লেটটা নিয়ে সাফওয়ানের দিক থেকে ফিরে উল্টো দিকে বসলো ও। তারপর চামচে করে সালাড খেতে লাগলো, একেবারে এক গাদা করে। বার্গারটাও খাবেই না, শুধু সালাদই খাবে। 5 মিনিটে সে বাটে ক্লিয়ার করে রুমাইশা উঠে যেতে নিল বেসিনের দিকে। কিন্তু সাফওয়ান থামিয়ে দিয়ে বলল, কই যাস? বার্গারটা কে খাবে, তোর নানা? রুমাইশা কোনো উত্তর দিল না, তাকালোও না। সোজা হেঁটে চলে গেল বেসিনের দিকে। তারপর প্লেটটা ধুয়ে প্লেট হোল্ডারে রেখে আবার চলে এলো নিজের জায়গায়। তারপর পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেলো। সাফন কিছুই না বলে দেখছে শুধু রুমাইশা কি কি করে। রুমাইশা এবার সাফনের দিক থেকে মুখ ফিরিয়ে কুশন বালিশটা কোলের ওপর নিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সাফন বার্গারের প্লেটটা নিয়ে রুমাইশার যে সোফায় আছে সেই সোফায় গিয়ে বসলো। তারপর ওর দিকে প্লেটটা বাড়ি দিয়ে বলল, নকশা না মেরে খেয়ে নে, আমরা এমনিতেই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি। এখন এরকম রাগ অভিমান দেখার মতো কোনো অবস্থা আমার নেই, চুপচাপ খা। রুমাইশা যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সাফনের দিকে ফিরল না, প্লেটও নিল না। ওর হঠাৎ এমন অভিমানে সাফনের কেমন যেন দিশেহারা বোধ করলো। রুমাইশার দিকে আরেকটু এগিয়ে এসে ও বলল, বিফ দিয়েছে এতে রবার্ট বেশি বেশি করে, চিজও দিয়েছে বেশ খানিকটা। এটা শুধু শুধু নষ্ট করিস না, আমি কিন্তু আর একবারও বলবো না খেতে। রুমাইশা তখনও জানালার দিকেই তাকানো। অভিমানে ওর চোখ দুটো থেকে 2 ফোঁটা পানি পড়লো গড়িয়ে। একটু ভালো করে বললে কি হতো? এভাবেই বলতে হলো? সারা জীবন এরকমই করবে, সবসময় ধমকের উপর রাখবে ওকে। রুমাইশা চোখ মুছল না, সাফনের দিকে না তাকিয়ে ওর হাত থেকে প্লেটটা নিল। তারপর জানালার দিকে ফিরে বসে খেতে শুরু করলো ও। সাফনের সাথে কোনো কথাই বলল না। সাফওয়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। তারপর পানির বোতলের মুখটা খুলে হাতে ধরে রাখলো। রুমাইশা যেন পানি খাওয়ার প্রয়োজন বোধ করলে বেশি বেগ পেতে না হয় তার জন্য। এসব রাগ অভিমান কিভাবে ভাঙতে হয় তা ওর জানা নেই।
রুমাইশা ওর উপর খুব কমই অভিমান করে, কিন্তু রুমাইশা অভিমান করলেই সাফওয়ানের অস্বস্তি হয় অনেক। ও কি করবে বুঝে উঠতে পারে না, শুধু মুখে ধমক চলে আসে। ও জানে যে এতে রুমাইশার অভিমান বাড়বে, বই কমবে না, কিন্তু ওর কিছুই করার থাকে না। বার্গারটা বড় বড় কামড় দিয়ে শেষ করলো রুমাইশা। সাফওয়ান ওর হাত থেকে প্লেটটা নিয়ে পানির বোতলটা এগিয়ে দিল। রুমাইশা পানি খেয়ে বোতলের মুখটা আটকে সেটা রেখে দিল পাশে। তারপর সোফার উপরে বসে 2 হাত দিয়ে নিজের হাঁটুটায় জড়িয়ে ধরে মাথাটা হাঁটুর উপর বিশ্রামে রেখে সোফায় হেলান দিল। সাফওয়ান মনোযোগ দিয়ে দেখতে থাকলো ওকে। কিছুক্ষণ ওকে পরখ করে নিয়ে মৃদু গলায় জিজ্ঞেস করলো, খারাপ লাগছে? উত্তরের আশায় কিছুক্ষণ রুমাইশার দিকে অসহায় হয়ে তাকিয়ে রইল ও, কিন্তু রুমাইশার দিক থেকে কোনো উত্তরে এলো না। ও সেরকম করেই বসে রইল। সাফওয়ান ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। তারপর কুণ্ডলি পাকিয়ে থাকা রুমাইশাকে টেনে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করলো ও, কিন্তু রুমাইশা শক্ত হয়ে বসে রইল। কিছুতেই সাফওয়ানের কাছে যাবে না ও। কিছুক্ষণ টানাটানি করার পর যখন সাফওয়ান ওকে নড়াতে পারলো না, তখন উপায় না পেয়ে সাফওয়ান রুমাইশার বাহুর নিচ দিয়ে নিজের মাথাটা গলিয়ে দিল রুমাইশার কোলের ভেতর। আর তখনই রুমাইশার চোখ থেকে এক ফোঁটা পানি এসে পড়ল সাফওয়ানের চোয়ালের ওপর। রুমাইশার নাকের সাথে নাক লাগিয়ে সাফওয়ান নরম গলায় বলল, সরি, আর ধমকাবো না কখনো, কসম, এবারের মতো মাফ করে দে, আর কাঁদিস না। রুমাইশা হাঁটুর উপর থেকে মুখখানা উঠিয়ে নিয়ে সোফার থেকে পা নামিয়ে মেঝেতে ঠেকালো। তারপর নাক টেনে চোখ মুছল। সাফওয়ানের কোলে আগের মতো করে মাথা রেখে পড়ে রইল। ওর রিমোর ছলছল চোখ দুইটা দেখে ওর বুক ফাটছে, কিন্তু কিভাবে ওই মুখে হাসি ফুটাবে মাথায় আসলো না ওর। কিছুক্ষণ ওভাবেই থেকে এরপর কাত হয়ে রুমাইশার কোমরটা 2 হাতে জড়িয়ে নিয়ে ওর তল পেটে মুখ ডুবিয়ে রইল সাফওয়ান। কিন্তু এই নীরবতা বেশিক্ষণ স্থায়ী হলো না। খানিকক্ষণ পর হঠাৎই বিকট শব্দ হয়ে দোলে উঠল ওদের প্রাইভেট জেটটা। পর্ব 63। টাল সামলাতে না পেরে সোফার ওপর থেকে সজোরে নিচে পড়ে গেল সাফওয়ান। ওর ওপর হুমড়ি খেয়ে পড়ল রুমাইশা। পাইলটিং রুম থেকে জোনাস দৌড়ে এসে উত্তেজিত গলায় বলল, কারা জানি ফাইটিং জেট থেকে আমাদের জেটের উপর বুলেট ছুড়েছে। ডান পাশের উইংসটায় ইঞ্জিনে আগুন ধরে গেছে। আমাদেরকে এখনই এই জেট ছাড়তে হবে, নইলে সবাই মারা পড়বো এখনই। জোনাস আবারও দৌড়ালো রবার্টের কাছে। সাফওয়ান হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে গেল। নিজের পিঠের প্যারাশুটের ব্যাগটা ঠিকঠাকভাবে বেঁধে নিয়ে রুমাইশাকে নিজের সাথে যথা নিয়মে বেঁধে নিল। কাজগুলো খুব দ্রুততার সাথে করলো, কারণ যে কোনো সময় ইঞ্জিন ব্লাস্ট হতে পারে। জোনাস আর রবার্ট একসাথেই বেরিয়ে এলো পাইলটিং রুম থেকে। তারপর রবার্ট এসে প্লেনের দরজা খুলে দিল। এরপর সাফওয়ানের উদ্দেশ্যে বলল, সাফওয়ান, তোর আর তোর ওয়াইফের সেফটি বেশি প্রয়োজন। তোরা আগে জাম্প কর। আমাজন আর বেশি দূরে নেই, হয়তো 200 কিলোর মতো হবে। আমি আর জোনাস আমাদের মতো ডিভাইডেড হয়ে যাব। আমরা জনপদের ভেতরেই থাকবো। তোরা ফরেস্টের দিকে এগিয়ে যাস। আর কবে আমাদের দেখা হবে জানি না, হয়তো আর কখনোই দেখা হবে না। তোর বাচ্চাদের আমাদের কথা বলিস, আমাদের গল্পগুলো শোনাস। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা। বেস্ট অফ লাক। সাফওয়ান রেডি ছিল। রবার্টের কথা মতোই জাম্প দিতে এগিয়ে গেল ও। জাম্প দেওয়ার আগে জোনাস আর রবার্টের দিকে একবার কৃতজ্ঞতাসূচক দৃষ্টিতে তাকালো ও, আর তারপর বলল, তোদের এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো আমি, আর আমার বাচ্চারাও। কপালে থাকলে আবারও দেখা হবে আমাদের। স্টে সেফ। কথাগুলো বলেই জাম্প করলো ও জেট থেকে। ওর পেছন পেছন চলন্ত প্লেন থেকে পালাক্রমে জাম্প করলো জোনাস আর রবার্ট। আর রবার্ট জাম্প করার কিছু মুহূর্ত পরেই চলন্ত প্লেনটা মাঝ আকাশেই বিশাল শব্দ করে ব্লাস্ট করলো। রাতের আকাশে এই হঠাৎ আগুনে আলোকিত হয়ে উঠল চারপাশ। জেটটার বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে চলে গেল চারিদিকে। রবার্ট সবার পেছনে থাকায় একটা বড় টুকরো এসে ধাক্কা মারল ওর পেছনে। রবার্ট সে ধাক্কায় নিজের জায়গা থেকে খানিকটা সামনের দিকে সরে গেল। পিঠের নিচের দিকে প্যারাশুট ব্যাগের ঠিক নিচে কেটে গেল ওর বিঘত খানিক। সেখান থেকে ফিনকে দিয়ে রক্ত পড়তে লাগলো। দাঁত মুখ খিঁচে সে তীব্র যন্ত্রণা সহ্য করে নিল রবার্ট। রুমাইশা চিৎকার করছে সমানে। উচ্চতাকে ও বরাবরই খুব ভয় পায়, আর এখন এত উঁচু থেকে ওকে জাম্প করতে হয়েছে। হাতটা পানি হয়ে যাচ্ছে ওর। ওর পেছনে ওকে নিজের সাথে আটকে রাখা সাফওয়ান ওর এমন চিল্লানি দেখে সাহস দেওয়ার জন্য বলে উঠল, রিমু, ডোন্ট প্যানিক, চোখ বুজে রাখ, আমি আছি তো, ভয়ের কিছুই নেই। হাত পাগুলো স্থির করে ভাসিয়ে রাখ, ছোড়াছুড়ি করিস না, নইলে দুজনেরই বিপদ হবে। আমি আছি এখানে, তোর সাথে আছি আমি, কিছুই হবে না। কিন্তু এই কথায় রুমাইশার কিছুই হলো না। ও এইবার চোখ দুটো বন্ধ করেই চিৎকার জোরে দিল, আগের থেকেও বেশি জোরে। জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো ওর। নিচ থেকে বাতাসের চাপ ওর পেট আর বুকে এসে বাড়ি খাচ্ছে। এরকম সময় প্যারাশুট ব্যাগ খুলে দিল সাফওয়ান, আর সাথে সাথেই ক্যানোপিটা বেরিয়ে এসে আকাশে মেলে গেল।
বাতাসের চাপে সেটা ভেসে রইল আকাশে, আর তখনই আবার চোখ খুলল রুমাইশা। ওর চিৎকার ক্রমে স্তিমিত হয়ে এলো। এখন ভোর প্রায় 5টার কাছাকাছি। পূর্ব দিগন্ত থেকে সূর্যের আলো উঁকি দিচ্ছে। সেটা পৃথিবীর পৃষ্ঠে থাকা মানুষগুলো দেখার আগেই ওরা দেখেছে। রুমাইশা তাকিয়ে রইল সেদিকে। ভোরের এমন অমায়িক সৌন্দর্য এই প্রথম উপলব্ধি করল ও। সাফওয়ানের গাইডেন্সে নিজের হাত পাগুলো বাতাসের বিপরীতে যথা নিয়মে ধরে রইল। ছোট ছোট চুলগুলো ওড়াউড়ি করতে লাগলো ওর। ওদের থেকে কিছুটা দূরে আরও একটা প্যারাশুট দেখলো রুমাইশা। চেহারাটা তেমন বোঝা যাচ্ছে না, হয়তো জোনাস হবে। আর জোনাসের থেকে আরও খানিকটা দূরে আর সামান্য উঁচুতে আরও একটা প্যারাশুট। রুমাইশা চারিদিকে তাকিয়ে দেখতে থাকলো, কিন্তু চারিদিকে তাকালেও নিজের দিকে তাকাচ্ছে না ও। নিচে তাকালেই মাথাটা চক্কর দিয়ে উঠছে ওর। সাফওয়ান ওকে অভয় দিচ্ছে, নিজেকে স্বাভাবিক রাখার জন্য তাগিদ দিচ্ছে সাফওয়ান। এই উচ্চতা থেকে সামনে তাকালেই দূরে দেখা যাচ্ছে আমাজনের ভূমিকা রেখা। বিশাল বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে সেটা। সাফওয়ান চেষ্টা করলো প্যারাশুটটা যথাসম্ভব সেদিকে নিয়ে যাওয়ার জন্য। রুমাইশার চোখ এখন নিচের দিকে। তাকাবে না করেও না তাকিয়ে থাকতে পারলো না। নিচে তাকিয়ে কিছুই বোঝা যাচ্ছে না। ওরা ঠিক কতখানি উপরে আছে পৃথিবী পৃষ্ঠ থেকে সেটা ঠাহর করতে পারল না রুমাইশা। তবে বুঝলো অনেক অনেক উপরে আছে ওরা এখনো। গুগল ম্যাপে কোনো দেশের চেহারা যেমন দেখা যেত তেমনই দেখা যাচ্ছে। রুমাইশার দম নিতে কষ্ট হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে হওয়ায় অক্সিজেনের লেভেল খুবই কম এখানে। জোরে জোরে দম ফেলছে ও। কিন্তু হঠাৎই কান খাড়া করে ফেলল ও। বাতাসের শব্দের পাশাপাশি আরও একটা শব্দ কানে আসছে ওর। কোনো ইঞ্জিনের শব্দ। নিজের সাথে থাকা সাফওয়ানকে ও বলল, সাফওয়ান, কিছু একটা আসছে আমাদের দিকে। আমি তার শব্দ পাচ্ছি। ক্রমেই সেটা গাঢ় হচ্ছে। সাফওয়ান ওর চারিদিকে নজর বুলালো। ওদের দুজনের কারো চোখেই গগলস নেই। কারটা কোথায় গেছে তাড়াহুড়োয় আর সেসব খেয়াল করার সময় হয়নি। দুজনের চোখের উজ্জ্বলতায় আকাশের আবছা অন্ধকারের ভেতর সন্ধ্যা তারার মতো জ্বলজ্বল করছে। সাফওয়ান বুঝল, হয়তো শত্রুপক্ষই ওদের পিছু নিয়েছে আবার। যারা রবার্টের জেটে হামলা চালিয়েছে এরা হয়তো তারাই। আর এ কাজ হারবার্টের ছাড়া আর অন্য কারো নয়। সাফওয়ান নানা কসরত করে প্রাণপণ চেষ্টা করলো যথাসম্ভব দ্রুত সামনে এগোনোর জন্য। 200 কিলো থেকে কতখানি ওরা এগিয়ে যেতে পারছে জানে না। তবে জঙ্গলটা এখনো অনেক অনেকখানি দূর। এতখানি পথ শত্রুর আক্রমণ থেকে বেঁচে কিভাবে এগোবে সেটাই ভাবতে লাগলো। আর তখন হঠাৎই রুমাইশা চিৎকার দিয়ে বলে উঠল, সাফওয়ান, ওরা আমাদের দিকেই আসছে। নিজের অ্যাপার্টমেন্টের বিশেষ কামরায় ঘরময় আর্ট পেপার আর বিভিন্ন রকমের রং ছড়িয়ে ছিটিয়ে তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে পেন্টিং ফ্রেমে হট প্রেসড পেপারে পেন্টিং করছে হারবার্ট। তার গায়ের টি শার্টটাতে রং লেগে আছে বিভিন্ন রকমের। এই একটা কাজে হারবার্ট খুবই পারদর্শী। ও কারো একজনের স্কেচ তৈরি করছে। আজ ওর কেন জানি খুব আফসোস হচ্ছে একটা জীবন সঙ্গিনীর জন্য। ওর তো একটা ফ্যামিলি হতে পারতো, কিন্তু হয়নি। মনের মতো মেয়ে পাওয়া দুষ্কর। কাউকে ওর মনে ধরে না। কেউই ওর টাইপের নয়। বয়স এখন 45-এর কোঠায়। এ বয়সটা কি খুব বেশি, ভাবলো হারবার্ট। এমন সময় ফোনটা বেজে উঠল ওর। স্কেচ তৈরির সময় কেউ ফোন দিক এইটা ওর মোটেও পছন্দ না, কিন্তু আজকের দিনটা ভিন্ন। ফোনটা পেয়েই সেদিকে এগিয়ে গেল হারবার্ট। টেবিলের ওপর থেকে শব্দ করে বাঁচাতে থাকা ফোনটা তুলে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, বস, আমরা পেয়ে গেছি ওদেরকে। এখন আপনার আদেশের অপেক্ষায় আছি। ওদের দুজনকেই বাঁচাবো। হারবার্ট ঘুরে আবার নিজের আর্ট ফ্রেমের কাছে আসতে আসতে বলল, সাফওয়ানকে সরিয়ে দাও। প্রয়োজন নেই ওর ভেনমের আমার। ওর সাথে মেয়েটিকে নিয়ে আসো আমার কাছে। তবে খেয়াল রাখো, মেয়েটির শরীরে যেন কোনো আঁচড় না লাগে, নইলে কিন্তু তুমি তোমার প্রাণটাও হারাবে। লোকটা আদেশ পেয়েই বলে উঠল, ওকে বস, আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই হবে। এরপরে কলটা বিচ্ছিন্ন হয়ে গেল। হারবার্ট স্কেচটা সম্পূর্ণ না করেই বেরিয়ে এলো সে কামরা থেকে। রুমাইশার ছোট্ট মুখটা ফুটে আছে সে স্কেচ পেপারে। হারবার্ট সেখান থেকে বেরিয়ে নিজের কামরায় এসে ওর দেয়াল জোড়ানো কম্পিউটার স্ক্রিনটাতে একটা ভিডিও প্লে করলো। তারপর কামরায় থাকা ডিভানে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে স্ক্রিনের দিকে। সেখানে দেখা যাচ্ছে বব কাটিং দেওয়া কালো পোশাকে আবৃত অসম্ভব রকম সুন্দর আর জলজলে চোখের একটা মেয়ে লড়াই করে যাচ্ছে হারবার্টেরই গার্ডদের সঙ্গে। কালো পোশাকটার ভেতর দিয়ে ফুটে উঠেছে তার পাতলা শরীরের অসাধারণ ঢেউ খেলানো সৌন্দর্য। হারবার্ট মুগ্ধ হয়ে দেখছে মেয়েটার ফাইটিং স্কিলস। এই ভিডিওটা সকাল থেকে কম করে হলেও 50 বার দেখেছে সে। এতটুকু শরীর নিয়ে ওই বাঘা বাঘা লোকগুলোকে মেয়েটি কিভাবে কুপঘাত করলো, সেটাই অত্যাশ্চর্যের সাথে ভেবে চলেছে হারবার্ট। স্ক্রিনের দিকে তাকিয়েই থাকা অবস্থাতেই সে নিজের মনে মনে বলে উঠল, তোমার জন্য আমার চাইতে উপযুক্ত কাউকে পাবে না তুমি, লিটল বেবি। হারবার্ট উঠল এবার ডিভান থেকে। তারপর নিজের রুমের ভেতর থাকা মিররের সামনে গিয়ে দাঁড়ালো।
এত যাবৎকাল খুব কম দিনই জিম স্কিপ করেছে সে। নিজের শরীর আর স্বাস্থ্যের প্রতি সে খুবই যত্নবান বরাবরই। শরীরে তার এক ফোঁটাও মেদ জমতে পারেনি। মুখের জ লাইনগুলো এখনো শার্প। কে বলবে তার বয়স 45? শুধু চুল দাড়িগুলোতে সামান্য পাক ধরেছে। সে অবশ্যই ওই মেয়েটির উপযুক্ত। শুধু সে বয়স একটু বেশি বড়। কতই বা? 20। এর এমন কি? এখন তো কত মেয়েরাই তাদের থেকে বয়সে কত বড় বড় পুরুষদের বিয়ে করছে। ওটা কোনো ম্যাটারই না। বাচ্চা মেয়েটাকে হ্যাপি রাখলেই হয়েছে। কিন্তু সে কি হ্যাপি থাকবে হার্বার্টের সাথে? হ্যাপি তো তাকে থাকতেই হবে। হার্বার্ট তো এখনো ভার্জিন। মনের দিক থেকে সে হাজার মেয়েকে দেহ দিল, মন তো দেয়নি। তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যাই নেই। হ্যাপি তো মেয়েটাকে থাকতেই হবে। হ্যাঁ বাছা, তুমি এখনো ভার্জিন, মহা ভার্জিন। আয়নার সামনে দাঁড়িয়ে এসব ভেবেই মুচকি হাসলো হার্বার্ট। তারপর আবার চলে গেল নিজের স্কেচ পেপারটা সম্পূর্ণ করতে। ভোরবেলা রাস্তায় গুটি কয়েক লোকজন হাঁটাচলা করছে। ঠান্ডা হয়ে আসে চারপাশ। মৃদুমন্দ বাতাস বইছে চারিদিকে। আর তার ভেতর দিয়ে ঝড়ের বেগে ছুটে চলেছে সাফওয়ান আর রুমাইশা। ওদের প্যারাশুটটাতে বুলেট লেগে ছিদ্র হয়ে গেছে। বুলেট লাগা অবস্থাতেই সেটা অ্যামাজনের দিকে তীব্র গতিতে ছুটে গেছে অনেকখানি। আর তারপরেই সাফওয়ান আর রুমাইশাকে নিয়ে মুখ থুবড়ে সেটা মাটিতে পড়েছে। সাফওয়ানের পায়ে চোট লেগেছে, তেমন ছুটতে পারছে না ও। রুমাইশা ওর সামনে সামনে ছুটছে। আমাজন এখনো 80 কিলো। এত দূরত্ব ছুটে পার করা সম্ভব নয়। তার উপর সাফওয়ানের পায়ে জখম। ফাইটার জেট থেকে হার্বার্টের গার্ডরা সাফওয়ানদের প্যারাশুট লক্ষ্য করেই বুলেট ছুড়েছে। আর তারপর সাফওয়ানরা মাটিতে মুখ থুবড়ে পড়লেই জেট থেকে গার্ডরাও প্যারাশুট করে অস্ত্র শস্ত্র নিয়ে নেমেছে ওদেরকে কবজা করতে। বর্তমানে সাফওয়ানদের পেছন পেছন হার্বার্টের গার্ডরা ছুটে আসছে। কিন্তু সাফওয়ানদের দৌড়ানোর গতির সাথে পেরে উঠছে না ওরা। সাফওয়ানের রুমাইশা বর্তমানে ওদের চোখের নাগালের বাইরে। তারপরও রাস্তাগুলো দিয়ে ওরা দলে দলে বিভক্ত হয়ে ওদের খোঁজে লেগে পড়েছে। সাফওয়ান প্রচণ্ড চিন্তায় আছে। রুমাইশা অন্তঃসত্ত্বা। আর ওর এই অবস্থায় প্রাণপণে দৌড়াচ্ছে ও। সাফওয়ানের পায়ে চোট। ও নিজেও ঠিকমতো দৌড়াতে পারছে না। এখন চাইলেও রুমাইশাকে কোলে নিয়ে ও দৌড়াতে পারবে না। রুমাইশা ছুটতে ছুটতে আরও কিছু দূর গিয়ে দাঁড়িয়ে গেল হঠাৎই। ও আর পেরে দিচ্ছে না। পেটের ভেতর অসম্ভব রকম ব্যথা করছে। মোচড় দিয়ে উঠছে তলপেটের কাছটাতে। চোখ মুখ ওর ব্যথায় কুঁচকে যাচ্ছে। ওকে থামতে দেখে সাফওয়ানও থামলো। রুমাইশার কাছে এসে ওর মুখটা দুহাতে আগলে নিয়ে জোরে দম ফেলতে লাগলো। রুমাইশার ব্যথায় কুঁচকে যাওয়া মুখটার দিকে অসহায় চোখে তাকিয়ে ও জড়ানো গলায় বলে উঠল, আমি একজন ব্যর্থ স্বামী। আমার স্ত্রীর এমন দুর্দিনে আমি তার জন্য কিছুই করতে পারছি না। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে আমার জানা নেই। রুমাইশা প্রত্যুত্তরে কিছুই বলল না। প্রচণ্ড ব্যথায় ওর মুখের বুলিগুলো যেন হারিয়ে যেতে লাগলো। সাফওয়ানের বুকের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে ও দাঁড়িয়ে রইল মাঝ রাস্তায়। ঠিক তখনই একজন স্থানীয় এগিয়ে এলো ওদের দিকে। লোকটা এসে সাফওয়ান আর রুমাইশার থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে বলল, আপনারা ঠিক আছেন? আপনাদের কোনো সাহায্য লাগবে? উনি কি অসুস্থ? রুমাইশাকে দেখিয়ে জিজ্ঞেস করলো সে লোকটা। সাফওয়ান তার দিকে চোখ তুলে তাকাতেই লোকটা ভরকালো। কিন্তু সাথে সাথেই পরিস্থিতি সামলে নিয়ে সাফওয়ান ও লোকটাকে বলল, ভয় পাবেন না, এটা একটা কাপল কস্টিউম। গতকাল রাতে আমরা একটা পার্টিতে ছিলাম। ভোরবেলা সেখান থেকে সরাসরি চলে এসেছি, তাই আর মেকআপ রিমুভ করিনি। লোকটা আশ্বস্ত হলো সাফওয়ানের কথায়। লোকটাকে এমন স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখে সাফওয়ান আবার বলল, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছেন হঠাৎ করে, কিন্তু আমাদের কাছে গাড়ি নেই। আমাদেরকে কোনোভাবে যদি সাহায্য করেন তবে খুব উপকার হয়। লোকটা রুমাইশার দিকে আরেকবার দেখলো। রুমাইশাকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব যন্ত্রণায় আছে। লোকটার মায়া হলো অনেক। বলল, আপনারা এখানেই দাঁড়ান, আমি আমার গাড়ি নিয়ে আসছি। লোকটা সেখান থেকে চলে যেতেই সাফওয়ান রুমাইশাকে নিয়ে পাশেরই একটা বাড়ির প্রাচীরের কোনায় লুকিয়ে পড়ল। হার্বার্টের গার্ডরা যদি এর ভেতর ওদের কাছে পৌঁছে যায় তবে সেটা খুবই খারাপ হবে। সাফওয়ানের এখন নিজের জন্য কোনো চিন্তা নেই। ওর মস্তিষ্কের পুরোটা জুড়েই এখন রুমাইশা আর ওর অনাগত সন্তানের চিন্তা। ওদেরকে বাঁচিয়ে রাখতে নিজের সবটুকু দিয়ে দিবে সাফওয়ান। খানিকক্ষণ পর সে লোকটা তার বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো একটা রংচটা সাদা রঙা গাড়ি নিয়ে। লোকটা রাস্তার উপর এসে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো সাফওয়ান আর রুমাইশাকে। সাফওয়ান তখন রুমাইশাকে নিয়ে বেরিয়ে এলো সে বাসাটার কোণা থেকে। আর তারপর রুমাইশাকে কোলে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটের দরজাটা খুলে বসে পড়লো সিটে। ওরা ঠিকঠাকভাবে বসার পর লোকটা জিজ্ঞেস করলো, আপনারা কোথায় যাবেন? হসপিটালে নাকি বাসাতে? সাফওয়ান রুমাইশার মাথাটা নিজের কাঁধের ওপর ভালোভাবে রাখতে রাখতে বলল, আমরা বাসাতেই যাব। লোকটা গাড়ি স্টার্ট দিতে দিতে জিজ্ঞেস করলো, বাসাটা কোথায়? সাফওয়ান তীক্ষ্ণ চোখে গাড়ির ভিউ মিররের ভেতর দিয়ে লোকটার চোখের দিকে তাকিয়ে বলল, আমাজন। গাড়ির ভিতরে আরো একবার বমি করে দিয়েছে রুমাইশা।
এত ছোটাছুটির ফলে ওর শরীরটা একেবারে যেন নেতিয়ে গেছে। পেটের বাচ্চাটা না থাকলে হয়তো এতটা অসুবিধা হতো না। সেই ছোট্ট মাংসপিণ্ডটা হয়তো মায়ের এমন ছোটাছুটির কারণে মোটেই ভালো নেই। গাড়ির ভেতর কোনো পানি নেই, তাই গাড়ি থামিয়ে রুমাইশার জন্য পানির ব্যবস্থা করতে গেল সাফওয়ান। রুমাইশাকে গাড়িতেই রেখে গেল, কিন্তু গাড়ির থেকে নামার সময় ওর মনে হচ্ছিল যেন কলিজার আধখানা গাড়িতেই রেখে যাচ্ছে সে। পেছন থেকে হারবার্টের ছেলেরা এসে কতদূর পৌঁছেছে তা জানে না সাফওয়ান। কখন না জানি ওর নাগাল পেয়ে যায় ওর আর ওর প্রাণপ্রিয় স্ত্রীর। সাফওয়ান খুবই দ্রুততার সাথে আশেপাশে গিয়ে কোনো এক জায়গা থেকে এক বোতল পানি নিয়ে এক প্রকার ছুটে এলো আবার গাড়ির কাছে। তারপর গাড়ির ভেতরে ঢুকেই লোকটাকে বলল, দাঁড়ানোর প্রয়োজন নেই ক্রিস্টোফার, আপনি গাড়ি চালানো চালু রাখুন। ক্রিস্টোফার সাফওয়ানের কথা মতো গাড়ি চালানো জারি রাখলো, আর সাফওয়ান গাড়ির ভেতরেই রুমাইশের চোখে মুখে পানি দিয়ে খানিকটা পানি ওকে খাইয়ে নিজেও খেলো। তারপর ক্রিস্টোফারকে দিল। সাফওয়ানের শরীরের উপর নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে রুমাইশা নিশ্চিন্তে চোখ দুটো বন্ধ করে পড়ে রইল। ক্লান্ত ও অনেক। সাফওয়ান ওকে দু হাতে আগলে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে রইল, দৃষ্টি ওর বাইরের দিকে আর কখনো কখনো গাড়ির পেছনে। সতর্ক দৃষ্টিতে ও পেছনের দিকে নজর রাখছে যেন কোনোভাবে হারবার্টের ছেলেগুলো ওদেরকে ধরে না ফেলে। ঘড়িতে এখন সকাল 8টার কিছুটা বেশি বাজে। বেশ খানিকক্ষণ পথ সর্বোচ্চ গতিতে গাড়ি চালানোর পর ক্রিস্টোফার বলে উঠল, আমরা প্রায় আমাজনের কাছাকাছি চলে এসেছি। আপনাদের বাসাটা কোথায়, ঠিকানা দিন, সেখানেই নামিয়ে দিয়ে আসবো। সাফওয়ান এতক্ষণ চুপচাপ পড়েছিল রুমাইশারকে কোলের ভেতর নিয়ে। ক্রিস্টোফারের কথার উত্তরে ও বলল, প্রয়োজন নেই ক্রিস্টোফার, আপনি আরও কিছুটা সামনে গিয়ে আমাদেরকে নামিয়ে দিন, আমরা এখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছে যাব। ক্রিস্টোফার সম্মতি দিয়ে গাড়ি চালানো জারি রাখলো। সে প্রথম থেকেই সাফওয়ানের রুমাইশাকে দেখছে। রুমাইশার প্রতি সাফওয়ানের এমন যত্ন আর ভালোবাসা দেখে তার শুধুই নিজের স্ত্রীর কথা মনে পড়ছে। সেও তার স্ত্রীকে এভাবেই ভালোবাসত, কিন্তু সৃষ্টিকর্তা তাকে আর ভালোবাসার সুযোগ দেননি। গত বছর ক্যান্সার আক্রান্ত হয়ে তার স্ত্রী পরপারে পাড়ি জমায়। এখন সে শুধুই স্মৃতি। ক্রিস্টোফার দীর্ঘশ্বাস ছাড়ল একটা। ঠিক তখনই সাফওয়ানের বুকের ওপর থেকে নিজের নেতানো মাথাটা হঠাৎ করেই উঠিয়ে ফেলল রুমাইশা। ওর কান দুটো খাড়া হয়ে গেল। ভ্রুকুটি করে ও আরও ভালো করে শোনার চেষ্টা করলো কিছু একটা, আর তারপরে সাফওয়ানকে বলল, এদিকে অনেক উচ্চ স্পিডে কয়েকটা গাড়ি আসছে মনে হচ্ছে, আমি শুনতে পাচ্ছি সেগুলোর শব্দ, শো শো করে আসছে সেগুলো। সাফওয়ান চকিতে তাকালো একবার রুমাইশার দিকে, তারপর ক্রিস্টোফারকে জিজ্ঞেস করলো, এইখান থেকে আমাজনের ভেতর যেতে কত সময় লাগতে পারে ক্রিস্টোফার? ক্রিস্টোফার কিছুক্ষণ ভেবেচিন্তে উত্তর দিল, গাড়ি ফুল স্পিডে চালালে আধা ঘন্টার ভেতর পৌঁছে যাবেন। কিন্তু আপনারা ফরেস্টের ভেতর কেন যাবেন? সাফওয়ান তার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বলল, আমাদেরকে এখানেই নামিয়ে দিন ক্রিস্টোফার, বাকিটুকু আমরা নিজেরাই চলে যাব। ক্রিস্টোফার সাথে সাথেই গাড়ি থামিয়ে দিল। সাফওয়ান রুমাইশাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ির দরজা খুলে নামলো রাস্তায়। তারপর ক্রিস্টোফারকে বলল, আপনার এই উপকার আমরা কখনোই ভুলব না ক্রিস্টোফার, সৃষ্টিকর্তা আপনাকে উত্তম প্রতিদান দিক। রুমাইশা নিজের গলা থেকে শামসুলের দেওয়া স্বর্ণের সরু চেনটা খুলে ক্রিস্টোফারের হাতে দিয়ে বলল, আপনার এই উপকারের কোনো মূল্য হয় না, কিন্তু তবুও আপনি এটা রেখে দিন। আপনি শুধুমাত্র আমাদের জন্য এতখানি রাস্তা পাড়ি দিয়েছেন। আপনার যা খরচ হয়েছে সেটা এর থেকে রেখে দিয়ে বাকিটা উপহার হিসেবে গ্রহণ করবেন। খুশি হব অনেক। আপনাকে অনেক ধন্যবাদ। ক্রিস্টোফার চেনটা নিতে চাইল না। রুমাইশাকে ফিরিয়ে দিতে গেল কয়েকবার, কিন্তু রুমাইশা নিল না, বলে দিল যে এটা তার প্রাপ্য। আর তারপর ওরা ক্রিস্টোফারের থেকে বিদায় নিয়ে রাস্তা বাদ দিয়ে বাসাবাড়ির ভেতর দিয়ে সামনে আগাতে থাকলো, যেন ওদেরকে কেউ দেখে না ফেলে। রাস্তায় দলে দলে মানুষ বের হতে শুরু করেছে। সবাই যার যার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে ছুটে চলেছে রাস্তায়। বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। ভোরের থেকে এখন লোক সমাগম একটু বেশি হয়েছে, আর এসবের ভেতর দিয়ে দ্রুত গতিতে পা চালিয়ে হেঁটে চলেছে সাফওয়ান আর রুমাইশা। দৌড়াচ্ছে না, দৌড়ালে সাধারণ মানুষ ওদের সন্দেহ করবে। সোজা পূর্ব দিকে হাঁটছে ওরা। মাঝে মাঝে রাস্তার মানুষজনের কাছে জিজ্ঞেস করে নিশ্চিত হচ্ছে যে তারা আসলেই সঠিক রাস্তায় এগোচ্ছে কিনা। একবার আমাজনে পৌঁছে গেলে সাফওয়ানের আর চিন্তা থাকবে না, কারণ আমাজনের অধিকাংশ এলাকায় ওর নখদর্পণে। রুমাইশাকে নিয়ে ও সবচেয়ে সেফেস্ট জায়গাতে চলে যাবে, যেখানে ওদেরকে কেউ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না, আর সেখানে কেউ জঙ্গলি জানোয়ারের ভয়েও যাবে না। সাফওয়ানের পায়ের চোট লাগা জায়গাটাতে ব্যথা ক্রমশ বেড়েই চলেছে, তবুও নিজের সর্বশক্তি দিয়ে হেঁটে চলেছে ও। ওর বা হাতে শক্ত করে ধরে রাখা রুমাইশার ডান হাত। রুমাইশা হাঁটতে হাঁটতে নিজের টলপেটটাতে মাঝে মাঝেই হাত বুলাচ্ছে। থেকে থেকে ব্যথায় মোচড়ে উঠছে সেখানটা, কিন্তু সাফওয়ানকে কিছুই বলছে না। বললেই সাফওয়ান ওকে নির্ঘাত কোলে তুলে নেবে। মানুষটা নিজেই পায়ের ব্যথায় নড়তে পারছে না। পাটা মচকে গেছে, খানিকটা কেটেও গেছে, ফুলে গেছে সে জায়গাটা। এই অবস্থায় রুমাইশা কোন মুখে নিজের সমস্যার কথা বলবে?
সাফওয়ান কয়েকবার জিজ্ঞেস করেছে ওকে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু রুমাইশা প্রতিবারই মাথা নাড়িয়ে না বলেছে। কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে ও। ওরা খুব দ্রুত গতিতে হাঁটছে। যে জায়গাটাতেই লোকজন শূন্য পাচ্ছে সেইখানটাতে হাঁটার গতি আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে ওরা। এভাবেই বসত বাড়ির অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে একসময় বসতি শেষ হয়ে এলো। ওদের সামনে এখন পুরোপুরি ফাঁকা জায়গা। ওদের থেকে প্রায় কিলোখানেক দূরে আমাজনের সূচনা রেখা দেখা যাচ্ছে। গাছের সারিগুলো চোখে পড়তেই রুমাইশা উচ্ছ্বসিত হয়ে পড়ল। মুহূর্তেই নিজের পেটের যন্ত্রণা ভুলে আনন্দে আটখানা হয়ে গেল। চোখে মুখে ওর আনন্দের ঝিলিক দেখা গেল। সাফওয়ান নিজের বামে তাকিয়ে দেখল রুমাইশার ওই উচ্ছ্বসিত মুখখানা। জঙ্গলটাকে দূর থেকে দেখেই তার বউয়ের এমন অবস্থা, তাহলে যখন জঙ্গলের ভেতরকার সেই চোখ ধাঁধানো সৌন্দর্য সে দেখবে, তখন না জানে কি করবে। রুমাইশার হাসি মাখা মুখটা দেখতে দেখতে নিজের ঠোঁট দুটো চড়া হয়ে এলো সাফওয়ানের। রুমাইশা আনন্দের চোটে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে সামনে। সাফওয়ান মানা করছে কয়েকবার এমন ব্যাঙাচির মতো না লাফাতে, কিন্তু রুমাইশা শোনেনি। রুমাইশা শুধু ভাবছে ওই জঙ্গলের ভেতরেই এক সম্পূর্ণ নতুন জীবনের সূচনা হতে চলেছে ওদের। পুরোপুরি অ্যাডভেঞ্চারাস একটা লাইফ লিড করতে চলেছে ওরা। সেখানে গিয়ে কি ওরা আদিম মানবী সমাজের মতো পশু শিকার করে খাবে? জঙ্গলের হিংস্র জানোয়ারদের সাথে লড়াই করে টিকে থাকবে? কিন্তু তার তো বাচ্চা পেটে, সে কিভাবে কি করবে? কথাটা মাথায় আসতেই নিজের ডান দিকে দাঁড়ানো, তার থেকে 1.5 ফুট লম্বা বিশাল দেহে সাফওয়ানের সুদর্শন মুখটার দিকে তাকালো ও। চোখ বন্ধ করে ভরসা করার মতো একটা চেহারা, যার বুকে মাথা রাখলে পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা পোটলা গুছিয়ে রুমাইশার মস্তিষ্ক ত্যাগ করে। এই মানুষটা থাকতে তার কিসের চিন্তা? যে মানুষটা চাইলেই তার স্ত্রী আর সন্তানের জন্য পুরো বিশ্বকে নিজের হাতের থাবা দিয়ে রুখে দিতে পারবে, সে মানুষটা পাশে থাকলে আর কি চাই? রুমাইশা মুগ্ধ চোখে দেখতে থাকলো বড় বড় পা ফেলে সদর্পে সামনে হেঁটে চলা সাফওয়ানকে, যার সাথে ও পা মিলিয়ে হাঁটতে পারছে না, পেছনে পড়ে যাচ্ছে বারবার। আর মানুষটা নিজের বাম হাতে রুমাইশাকে এক প্রকার টেনে নিয়ে চলেছে সামনের দিকে। রুমাইশা কল্পনার চোখে দেখতে পেল একজন খুবই যত্নশীল পিতাকে, যে তার ছোট্ট তুলতুলে বাচ্চাকে পরম যত্নে নিজের বুকের উপর ঠেকিয়ে রেখেছে এক হাতে, আর অন্য হাতে আগলে রেখেছে নিজের স্ত্রীকে। চারপাশে ঘন জঙ্গল, সেখানে কত রকমের প্রাণী, ছোট বড়, শান্ত হিংস্র, বড় বড় দাঁতওয়ালা মাংসাশী প্রাণী, সাপ, বিচ্ছু। কিন্তু কোনো কিছুই এই মানুষের উপস্থিতির কারণে তাদের আশেপাশে ঘেরছে না। একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে উৎসুক চোখে সে প্রাণীগুলো দেখছে তাদের অভয়ারণ্যে নতুন আগত এই সদস্যগুলোকে। নিজের অজান্তেই রুমাইশার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল যেন। রুমাইশা তার দিকে তাকিয়ে আছে অনুভব করেই সাফওয়ান নিজের বামে তাকালো। রুমাইশার চোখে চোখ পড়ল ওর। ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কেন তাকিয়ে আছে। সাফওয়ানের ইশারার প্রশ্নের উত্তরে রুমাইশা মাথা নাড়িয়ে বুঝালো যে কোনো কারণ নেই, এমনিতেই তাকিয়ে আছে। কিন্তু ওর চোখ দুইটা স্পষ্ট জানান দিল যে আপনাকে পেয়ে আমি ভাগ্যবান। সাফওয়ান যেন ওর চোখের ভাষা বইয়ের লেখার মতোই পড়ে ফেলল। প্রেমময় হাসি হেসে ও রুমাইশার গাল টেনে দিল আদর দিয়ে। কিন্তু হঠাৎ করেই রুমাইশার মুখ থেকে হাসি উধাও হয়ে গেল। চকিতে একবার পেছনে ফিরে তাকালো ও। রাস্তা শেষ হয়ে গেছে অনেক আগেই। জঙ্গলের শুরু পর্যন্ত পুরোটাই খোলা মাঠ, কিন্তু পেছন থেকে সেই রাস্তার দিক থেকেই গাড়ির ইঞ্জিনের শব্দ আসছে। রুমাইশা উদ্ভ্রান্ত দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকালো আরেকবার, তারপর হঠাৎ করেই আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, সাফওয়ান, দৌড়ান! আর বলতে না বলতেই দূর থেকে দুইটা কালো গাড়ি ওদের দিকে ধেয়ে আসার দৃশ্য দেখতে পেল ওরা। সাফওয়ান ব্যাপারটা বুঝে ওঠার সাথে সাথেই কোনো কিছু না ভেবেই রুমাইশার হাতটা নিজের হাতের মুঠির ভেতর নিয়ে ছুট লাগালো। পায়ের ব্যথাটার কথা ওর আর মাথায় এলো না। রুমাইশা সাফওয়ানের হাতটা শক্ত করে ধরে রইল, যেন এ হাত ছাড়া মাত্রই ওরা একে অপরকে হারিয়ে ফেলবে চিরতরে। সাফওয়ান নিজের সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছে, ওর পাশাপাশি রুমাইশাও। পেটের ব্যথাটা দৌড়ানোর কারণে তর করে বেড়ে চলেছে। চোখ দুইটা ঝাপসা হয়ে আসছে ওর। তারপরও ও প্রাণপণে ছুটে চলেছে, কিন্তু গাড়িগুলো প্রচণ্ড দ্রুত গতিতে এগোচ্ছে ওদের দিকে। ওরা প্রায় আমাজনের কিনারায় পৌঁছে গেল। সাফওয়ান নিরাপত্তার জন্য রুমাইশাকে নিজের সামনে টেনে এলো, যেন ওরা কোনো আক্রমণ করলে সে আঘাতটা আগে তার শরীরে এসে লাগে, তার স্ত্রীর শরীর যেন স্পর্শ না করে। আর তার এ ভাবনাই সত্যি হলো। গাড়ির ভেতর থেকে একজন গার্ড সাফওয়ানকে লক্ষ্য করেই বুলেট ছিল, আর সেটা এসে বিঁধল সাফওয়ানের বা হাতের বাহুতে। যন্ত্রণায় দাঁত মুখ কুচকে ফেলল, কিন্তু দৌড়ানো থামালো না। বুলেটের শব্দে চমকে উঠে চিৎকার দিল রুমাইশা। আর বুলেটটা যে সাফওয়ানের শরীরে এসে বিঁধেছে সেটা বুঝতে পারার পরই ও অসহায় চোখে সাফওয়ানের দিকে তাকালো একবার। যন্ত্রণায় মুখটা কালো হয়ে আছে সাফওয়ানের। ঘন ঘন দম ফেলছে ও। ওর এক হাতে এখনো রুমাইশার হাতটা মুঠি করে ধরে রাখা। এক দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে গেল ওরা। শুরুর দিকে জঙ্গলটা অনেকটাই পাতলা,
দূরত্বের সাথে সাথে ঘনত্বও বেড়েছে এটার। গাড়ি দুটো জঙ্গলের কিনারায় থেমে গেল। গাছপালার কারণে গাড়ি নিয়ে সামনে আগানোর আর সম্ভব না। গাড়ি থামিয়েই গাড়ির ভেতর থেকে লাফিয়ে বের হলো প্রায় জনা 30 বন্দুকধারী গার্ড। ওরা বের হয়ে সাফওয়ানদের পালিয়ে যাওয়ার রাস্তা অনুসরণ করে ওদের পিছু নিল। চড়তে চড়তে সাফওয়ান একবার পেছন দিকে তাকালো। দূর থেকে গার্ডগুলোকে গাড়ি রেখে ওদের পিছু নিতে দেখে সাফওয়ান দাঁড়িয়ে গেল। ওকে হঠাৎ করে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে রুমাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। সাফওয়ান রুমাইশাকে নিজের কাছে টেনে নিয়ে ওর কপালে একটা চুম্বন বসিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলল, ওদেরকে থামাতে হবে রিমু, নইলে ওরা আমাদের পিছু ছাড়বে না। আমরা যতদূর যাব ওরাও যাবে। এখন আমি যা বলবো তাই শুনবি। এইখান থেকে সোজা দৌড়ে যাবি। দৌড়াতে দৌড়াতে একসময় দেখবি একটা প্রচুর লম্বা আর অনেক অনেক প্রশস্ত একটা লাল পাতাওয়ালা গাছ। ওই গাছের কাছে পৌঁছে নিজের ডান দিকে দৌড়াবি। সেইখানে একটা পানির ছোট্ট ঝর্ণা আছে, আর তার পাশেই অনেকগুলো গুহা পর পর ছড়িয়ে ছিটিয়ে আছে। ওইখানে গিয়ে লিন্ডা বলে ডাক দিবি। এরপর সাফওয়ান নিজের শরীরের ওপরাংশ থেকে নিজের পোশাকটা খুলে রুমাইশার হাতে দিয়ে বলল, ডাক দিয়ে এটা গুহার মুখের কাছে ছুঁড়ে ফেলবি। ফেলে সাথে সাথে সেখান থেকে সরে পড়বি। ভুলেও সেখানে দাঁড়িয়ে থাকবি না। যেখানে পারিস চলে যাবি। আর শোনার চেষ্টা করবি কোথাও কোনো নদীর পানির স্রোতের শব্দ শোনা যাচ্ছে কিনা। যেদিকে শব্দ শুনবি সেদিকেই চলে যাবি। আমি বেঁচে থাকলে তোকে অবশ্যই খুঁজে বের করব। তাই তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন। আর যদি আমি বেঁচে না থাকি, তাহলে আমার সন্তানকে সুস্থ সবলভাবে এই পৃথিবীতে টিকিয়ে রাখার দায়িত্ব তোর ওপর। রুমাইশা হা হয়ে শুধু শুনল সাফওয়ানের কথা। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সাফওয়ান কি বলছে এসব? ও বেঁচে থাকবে না মানে কি? ও কেন বেঁচে থাকবে না? রুমাইশার সাথে সাথে সাফওয়ানের কথার বিরোধিতা করে জড়ানো গলায় বলল, আমি আপনাকে এখানে একা ফেলে রেখে কোথাও যাব না। আপনার কিছু হলে কি হবে? আমার আমার সন্তানের কি হবে? আমি আপনাকে ছাড়া এখানে বেঁচে থাকবো কিভাবে? মোটেই আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি এখানেই থাকবো আপনার সাথে। বলতে বলতে রুমাইশার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সাফওয়ান অধৈর্য হয়ে উঠল। গার্ডগুলো ছুটে আসছে ওদের দিকে। সময় নেই হাতে বেশি। রুমাইশার গাল দুইটা হাতে আগলে নিয়ে ও বলল, এখন এসবের সময় না রিমু। আবেগে জীবন চলবে না। আমি যা বলছি সেটাই শুনবি তুই। যেভাবে যে ডিরেকশনে যেতে বলেছি যাবি, যা করতে বলেছি করবি। এখনই, আর এক মুহূর্ত দেরি নয়। বলেই রুমাইশাকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল সাফওয়ান। তারপর রুমাইশার দিকে তাকিয়েই নিজের পেছন দিকে হাঁটতে শুরু করলো ও হারবার্ডের গার্ডদের উদ্দেশ্যে। আর সেদিকে আহত চোখে তাকিয়ে উচ্চ স্বরে কেঁদে উঠল রুমাইশা। তারপর চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতেই ও ছুটে চলল সাফওয়ানের বলে দেওয়া স্থানে যাওয়ার উদ্দেশ্যে। ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে রুমাইশা। ওর চোখ থেকে পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ হচ্ছে না। হাঁপাচ্ছে ও। পেটের ভেতরটা নিদারুণ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে যেন। ছুটতে ছুটতে চারিদিকে নজর বুলিয়ে যাচ্ছে ও সেই প্রশস্ত লাল রঙা পাতাওয়ালা গাছটার উদ্দেশ্যে। কতক্ষণ ধরে ও ছুটছে তার হিসাব নেই কোনো। ওদিকে সাফওয়ান কি করছে সেই চিন্তায় মাথার ভেতরটা ওর ঘুলিয়ে যাচ্ছে। সাফওয়ানের খারাপ কিছু হয়ে যাবে এই ভাবনা মাথায় আসছে শুধু। আর বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। রুমাইশার দৌড় থামানো প্রয়োজন। পা দুইটা তার পেরে দিচ্ছে না, শরীরও সায় দিচ্ছে না। কিন্তু এখন কোনোভাবেই আর থামা যাবে না। একবার থামলেই আর দৌড়াতে পারবে না। ওর শরীর হাল ছেড়ে দিবে পুরোপুরি। ছুটতে ছুটতে হাতে ধরে রাখা সাফওয়ানের পোশাকটা বুকে জড়িয়ে ধরল রুমাইশা। আর তারপরই হাউমাউ করে কেঁদে উঠল ও আবার। সে কান্নার শব্দে সচকিত হয়ে উঠল। এতক্ষণে নীরব হয়ে থাকা জঙ্গলের ভেতরটা। আশপাশ থেকে ঝোপঝাড়ের ভেতর লুকিয়ে থাকা ছোট ছোট প্রাণীগুলো ছুটে পালালো রুমাইশার কান্নার শব্দে। গাছের ডালে থাকা পাখিগুলো এমন হঠাৎ শব্দে সচকিত হয়ে ভয় পেয়ে উড়ে পালিয়ে গেল। আরও অনেকক্ষণ ছুটে চলার পর সেই কাঙ্ক্ষিত লাল পাতাওয়ালা গাছটার দেখা পেল রুমাইশা। গাছটাকে দেখা মাত্রই নিজের ভেতর যেন এক আশার আলো দেখতে পেল ও। তারপর সাফওয়ানের কথা মতো নিজের ডান দিকে মোড় নিয়ে ছুটল। বড় বড় গাছ আর লতাপাতার ভেতর দিয়ে পায়ের হাইকিং শুয়ের নিচে মারিয়ে গেল কত শত স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকা পোকামাকড়। এদিকটার জঙ্গল অনেক ঘন। উঁচু উঁচু গাছের পাতার ফাঁক দিয়ে কোনো রকমের সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে মাটিতে। হাঁটু পর্যন্ত ঝোপঝাড় গজিয়ে আছে সবখানে। এখানে যে মানুষের পা পড়ে না সেটা এর হুলিয়া দেখলেই বোঝা যাচ্ছে। ছুটতে ছুটতে একসময় রুমাইশার চোখে পড়ল সেই ছোট্ট ঝর্ণা, আর তার পাশে থাকা এক ঝাঁক বড় বড় আকৃতির গুহা। রুমাইশা দৌড় থামিয়ে দিল। হাঁটুতে 2 হাত ভর দিয়ে দাঁড়িয়ে ও হাঁপাতে লাগলো। এরপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে ঝর্ণার কাছে এগিয়ে গিয়ে সেখান থেকে কোষ করে পানি খেলো।
তারপর হাতে মুখে খানিকটা পানি ছিটিয়ে দিয়ে সাফওয়ানের কথা মতো গুহার কাছাকাছি এলো। তারপর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে উচ্চ স্বরে লিন্ডা বলে ডাক দিল। এরপর সাফওয়ানের গায়ের পোশাকটা দলা পাকিয়ে ছুঁড়ে মারলো ও গুহার সামনে। কিন্তু সাফওয়ান ওকে গুহার সামনে থেকে পালিয়ে যেতে বলেছিল, সেটা না করে ও ওখানেই দাঁড়িয়ে রইল কি হয় সেটা দেখার জন্য। কিন্তু কিছুই হচ্ছে না দেখে ও আরও একবার উচ্চস্বরে ডাক দিল লিন্ডা বলে। আর তখনই গুহার ভেতর থেকে জঙ্গলের নির্জনতা ভেদ করে ওর কানে এলো এক হিংস্র ফোঁস শব্দ, যার নড়াচড়ার ভারী শব্দ বলে দিচ্ছে যে সে গুহার ভেতর থেকে এদিকেই আসছে। আর শব্দটা শোনা মাত্রই নিজের পেছন দিকে এক পা করে পেছোতে শুরু করলো রুমাইশা। পর্ব 64। পরমুহূর্তেই রুমাইশাকে ভয়ের চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে গুহাগুলোর ভেতরের সবচেয়ে বড় গুহাটা থেকে নিজের মাথা বের করলো বিশাল এক পাইথন, যার আকার দেখে রুমাইশার চোখ উল্টে যাওয়ার জোগাড়। দানবের মতো গুহার ভেতর থেকে একটু একটু করে বের হয়ে আসছে সেটা। চোখ দুইটা তার হিংস্রতায় পরিপূর্ণ। জিহ্বা দ্বারা নিজের আশপাশটা পরখ করে সে দেখে নিচ্ছে কোনো বিপদের আশঙ্কা আছে কিনা। রুমাইশা যেন হাঁটতে ভুলে গেল। এমন বিশাল পাইথন পৃথিবীর কেউ আগে দেখেছে কিনা তার সন্দেহ। মুখের আকৃতি দেখে মনে হচ্ছে আস্ত একটা সায়ার ঘোড়া গিলে ফেলা তার জন্য কোনো কঠিন কাজ হবে না। অনায়াসে ঘোড়াটাকে গিলে ফেলতে পারবে সে। আর তখনই রুমাইশা বুঝল সাফওয়ান কেন তাকে গুহার সামনে থেকে পালিয়ে যেতে বলেছিল। কিন্তু সাফওয়ানের কথা না শুনে সে চরম বোকামি করেছে। লিন্ডা ধীর গতিতে একে বেঁকে বাইরে বের হয়ে আসছে। সে কতখানি লম্বা সেটা রুমাইশা এখনো বুঝে উঠতে পারেনি, কিন্তু যেটুকু গুহার ভেতর থেকে বের হয়েছে সেটুকু দেখেই রুমাইশার দম বেরিয়ে যাওয়ার জোগাড়। ধীর গতিতে ও এক পা করে পিছিয়ে যেতে লাগলো লিন্ডাকে বুঝতে না দিয়ে। লিন্ডা আরও কিছুটা বের হয়ে এসে নিজের মাথাটা উঁচু করে ধরলো, আর তার সে মাথার উচ্চতাটা ছাড়িয়ে গেল রুমাইশাকে। রুমাইশার দ্বিগুণের থেকেও বেশি উচ্চতায় উঠল লিন্ডার মাথাটা। আর সেই মুহূর্তেই লিন্ডার নজর গেল তার থেকে কিছুটা সামনে পড়ে থাকা পোশাকটার দিকে। পরিচিত পরিচিত একটা গন্ধ নাকে এলো ওর। শরীর নেড়ে একে বেঁকে গুহা থেকে আরও একটু বের হয়ে এলো সে। আর তারপর পোশাকটার কাছে এসে নাক দিয়ে কিছুক্ষণ পরখ করলো পোশাকটা। এরপর পোশাকটা কার সেটা বুঝতে পেরে লিন্ডা পোশাকটার সাথে নিজের মাথা ঢেকিয়ে পরম আদরে গুতাগুতি করতে লাগলো। কিন্তু এই পোশাকের মালিক কই? লিন্ডা এবার সন্দেহের চোখে তাকালো তার থেকে বেশ কিছুটা দূরত্বে দাঁড়ানো রুমাইশার দিকে। পোশাকের মালিকের মতোই গড়নের অন্য আরেকটা জিপ দেখে সে কিছুটা কনফিউজড হলো প্রথমে। আর সেই জিপটা থেকেও কিছুটা পোশাকের মালিকের গায়ের গন্ধ আসছে। মাটিতে পড়ে থাকা পোশাকটা সে আরও একবার নাক দিয়ে পরীক্ষা করলো। কেমন যেন একটা বিপদ গন্ধ নাকে এলো ওর। আর মুহূর্তেই একে একে দুয়ে মিলিয়ে পোশাকের মালিকের বিপদের কারণ হিসেবে সে রুমাইশাকে দায়ী করে ফেলল। রুমাইশার দিকে গড়গড় করতে করতে এগিয়ে এলো লিন্ডা। ক্রোধে তার ফুসফুসানি বেড়ে গেল আগের থেকেও অনেক বেশি। রুমাইশা ভেবে পেল না কি করবে। লিন্ডা নামের এই পাইথনটা যে তাকে আক্রমণ করার উদ্দেশ্যে এগিয়ে আসছে সেটা বুঝতে বেগ পেতে হলো না তার। দিশেহারা হয়ে উঠল রুমাইশা। লিন্ডা ওর দিকে ফুসতে ফুসতে এগিয়ে আসছে। এই মুহূর্তে না পালালে নির্ঘাত লিন্ডার পেটে যাবে ও। ভয়ে রুমাইশার নিঃশ্বাস পড়তে শুরু করলো ঘন ঘন। বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে ওর। পেটের ব্যথাটা যেন এই ভয়ের কাছে মিয়ে গেল। কোন দিকে ও দৌড়াবে বুঝতে পারলো না। ও যেদিকে যাবে লিন্ডাও নির্ঘাত সেদিকে যাবে। তাহলে ও এখন কোথায় যাবে? এসব ভাবনা চিন্তা করতে করতেই লিন্ডা ফুঁসে উঠল। মুখ দিয়ে অদ্ভুত এক গর্জন করে ও পুরোপুরি বেরিয়ে আসলো গুহার ভেতর থেকে। আর লিন্ডার দৈর্ঘ্য দেখে রুমাইশার হৃৎপিণ্ড থেমে গেল যেন। লম্বায় প্রায় 40 ফুটের কাছাকাছি হবে পাইথনটা। রুমাইশা ঘোর বিপদ টের পেল। আর সেই মুহূর্তেই লিন্ডা মুখ দিয়ে গড়গড় শব্দ করে ঝড়ের গতিতে এগিয়ে আসলো রুমাইশার দিকে। তা দেখে রুমাইশা ভয়ে চিৎকার করে বিদ্যুৎ গতিতে ছুটে পালালো সেখান থেকে। আর ওকে ছুটে পালিয়ে যেতে দেখে লিন্ডাও ওর পিছু নিল। ফোঁস করতে করতে সে একে বেঁকে ঝড়ের গতিতে এগোচ্ছে রুমাইশার পেছনে। আর রুমাইশা লিন্ডার হাত থেকে বাঁচতে ছুটে চলেছে যেদিক থেকে এসেছিল সেদিকে। বুলেটের আঘাতে সাফওয়ানের বাম হাতের বাহুতে জখম হয়েছে। নিজের ডান হাত ব্যবহার করে ওর 2 সাইডেড সোর্ডটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে গার্ডগুলোকে ধরাশায়ী করতে। এর মাঝে আরও কিছু গার্ড এসে পৌঁছেছে। হারবার্ডের কাছে ইতিমধ্যে খবর চলে গেছে যে এখানে শুধুমাত্র সাফওয়ান আছে, ওর সাথের মেয়েটি নেই। শোনা মাত্রই হারবার্ডের মেজাজ তুঙ্গে উঠে গেছে। সাফওয়ান যেন কোনোভাবে বেঁচে ফিরতে না পারে সেটাই আদেশ দিয়েছে ও। সাফওয়ানের কারণে তার অনেক অনেক টাকা ওড়াতে হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। শুধু শুধু তার গার্ডগুলো মরেছে। এখন তার জীবনে প্রথমবার মনে ধরা এক নারীও তার হাতছাড়া হয়ে গেছে। সাফওয়ানকে পৃথিবীর থেকে বিদায় করাই এখন তার প্রধান কাজ। সাফওয়ানের পায়ে আরও একটা বুলেট এসে লেগেছে। এমনিতেই তার এক পায়ে চোট লেগেছিল,
অন্য পায়ে লেগেছে বুলেট। ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। পা থেকে সমান তালে রক্তক্ষরণ হচ্ছে। এইভাবে রক্ত পড়তে থাকলে ওর শরীরে আর বিন্দু মাত্র শক্তি অবশিষ্ট থাকবে না। ডান হাতে এখন ওর শেষ ভরসা। সেটা দিয়ে শত্রুদেরকে এখনো থামিয়ে রেখেছে ও। বাঁ হাতটা নাড়াতেই পারছে না, অবশ হয়ে আছে সেটা। অধিকাংশ গার্ডদেরই ও ভাবলীলা সাঙ্গ করে দিয়েছে, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে এই 5-7 জনের মতো বন্দুকধারী গার্ড তার উপর খুব ভারী পড়ে যাচ্ছে। সাফওয়ান খুব দ্রুত গতিতে মুভ করায় ওরা তেমন সুবিধা করতে পারছিল না এতক্ষণ। কিন্তু সাফওয়ানের হাত পা সবকিছুতে এখন জখম। এখন আরও আগের মতো দ্রুত গতিতে মুভমেন্ট করতে পারছে না, আর সেটাই ওর জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। সাফওয়ান এখন দাঁড়িয়ে আছে। বুলেট লাগার কারণে ডান পায়ের উপর ভর দিতে পারছে না, তাই ও বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে কিছুটা। আঘাতের ফলে মুখের ভেতর কোথাও কেটে গেছে ওর। সেখান থেকে অনবরত ব্লাড আসছে। শব্দ করে একদলা রক্ত মিশ্রিত থুতু ফেললো মাটিতে। তারপর চোখ তুলে তাকালো ওর থেকে 10-15 হাত দূরে দাঁড়িয়ে থাকা গার্ডগুলোর দিকে। তাদের অবস্থাও শোচনীয়, কিন্তু এখনও হাল ছাড়েনি তারা। বন্দুকের গুলিও প্রায় ফুরিয়ে এসেছে। চোখ মুখের অবস্থা দেখার মতো নেই একটারও। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে আছে সবগুলো। সাফওয়ান দম ফেলছে জোরে জোরে। 2 সাইডের ছোটটা ডান হাতে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোলো ও সামনের দিকে। পা থেকে রক্ত পড়া এখনো বন্ধ হয়নি ওর। বুলেটটা পায়ের ভেতরে সেভাবেই গেঁথে আছে। নড়াচড়া করলেই সেখান থেকে ফিনকে দিয়ে রক্ত আসছে। সাফওয়ানকে এগিয়ে আসতে দেখে ওদের ভেতরের একজন বন্দুক তাক করলো সাফওয়ানের দিকে। ট্রিগারে চাপ দিয়ে শুট করতেই সাফওয়ান ঝড়ের গতিতে নিজের 2 সাইডের ছোটটা নিজের সামনে অদ্ভুত কৌশলে ঘোরালো, আর বন্দুক থেকে বের হওয়া বুলেটটা সোর্ডে বাড়ি খেয়ে ছিটকে চলে গেল অন্যদিকে। সাথে সাথে আবারও ট্রিগারে চাপ দিল সে গার্ডটা, কিন্তু তার বন্দুকে আর বুলেট অবশিষ্ট নেই। ফাঁকা শব্দ করে সেটা নিজের ব্যর্থতা জানা দিল। সবার বন্দুকেই খুব অল্পই বুলেট বেঁচে আছে। চিন্তা করেই বাকি গার্ডগুলো সাথে সাথে একযোগে বন্দুক তাক করে ধরলো সাফওয়ানের বুক আর মাথা বরাবর। সাফওয়ান কয়টা বুলেট ঠেকাবে? একটা না একটা গিয়ে তো লাগবেই ওর গায়ে। সাফওয়ান ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চোয়াল শক্ত করে নিজের 2 সাইডের ছোটটা নিজের ডান হাতে দক্ষতার সাথে মেলে ধরল। কিন্তু তাদের এই শেষ যুদ্ধের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটালো কারো আকাশ ফাটা চিৎকারের ক্ষীণ শব্দ। জঙ্গলের ভেতর থেকে কেউ চিৎকার করতে করতে এদিকে আসছে। হঠাৎ এমন চিৎকারে সাফওয়ান দ্বিধান্বিত হয়ে নিজের পেছনে থাকা ক্রমে ঘন হয়ে যাওয়া জঙ্গলের দিকে তাকালো। গার্ডগুলো এমন চিৎকারে কনফিউজড হয়ে নিজেদের বন্দুক সাফওয়ানের ওপর থেকে সরিয়ে সাফওয়ানের পেছনে তাক করলো বিপদের আশঙ্কায়। সাফওয়ান কান খাড়া করে রইল চিৎকারের শব্দটা আরো ভালোভাবে শুনে বুঝে ওঠার জন্য। চিৎকারের শব্দটা আরো গাঢ় হতেই সাফওয়ানের বুক কেঁপে উঠল। অজানা এক ভয়ে বুকের ভেতরে রক্ত ছলকে উঠল ওর। চোখ মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল ও জঙ্গলের দিকে ফিরে। মুখ দিয়ে ও শুধু একটা শব্দই বের হলো, রিমো। রুমাইশা তার স্বরে চিৎকার করতে করতে নিজের সর্বোচ্চ গতিতে ছুটে আসছে সাফওয়ানের সাথে। সে যেখান থেকে বিদায় নিয়েছিল সেদিকে। ওর পেছনে রাগে ফুসফুস করতে করতে ঝড়ের গতিতে ছুটে আসছে দানব আকৃতির লিন্ডা। রুমাইশাকে নাগালে পেলে এখনই ওকে গিলে খাবে ও। তার গুহার সামনে ছুঁড়ে ফেলা পোশাকের মালিকের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না ও কাউকে। সাফওয়ানের সামনে থাকা গার্ডগুলো শক্ত হাতে বন্দুক ধরে আছে সামনের দিকে। ওরাও ঠাউর করতে পারছে না যে হচ্ছেটা কি। ওরা বর্তমানে জঙ্গলের যথেষ্ট গভীরে আছে। এখানে কেই বা চিৎকার করবে, সেটাও আবার মেয়ের কণ্ঠে। তখনই ওদের মাথায় কিছু একটা খেললো। চিৎকারকারী সাফওয়ানের সাথে থাকা মেয়েটি নয় তো? হ্যাঁ, সেই হবে, নইলে এত গভীর জঙ্গলের ভেতর কেউ আসবে না। কিন্তু সে চিৎকার কেন করছে সেটাই ভাবনার বিষয়। বড়সড় কোনো বিপদের আঁচ পেয়ে বন্দুকগুলো ওরা আরো শক্ত করে ধরে রইল নিজেদের সামনের দিকে। সাফওয়ান সময় নষ্ট না করে ছুটে যেতে লাগলো, চিৎকার যেদিক থেকে আসছে সেদিকে। ডান পাটা খুব যন্ত্রণা দিচ্ছে, ছুটতে পারছে না ও, তবুও প্রাণপণ চেষ্টা করছে। মেয়েটা যে ওর কথা শোনেনি সেটাও ভালোভাবেই টের পেয়েছে। নিশ্চয়ই লিন্ডা ওর পিছু নিয়েছে, নইলে রিমো আবার ফিরে আসতো না এদিকে। সাফওয়ানের হঠাৎ করে এভাবে ছুটে যাওয়াতে গার্ডগুলো হকচকিত হয়ে সাফওয়ানের পিছু নিল। সাফওয়ানের সাথে মেয়েটি যে আবার ফিরে এসেছে সেটা ভেবে আনন্দিত হলো ওরা। সাফওয়ানকে মেরে মেয়েটিকে নিয়ে হারবার্টের হাতে তুলে দিয়ে হারবার্টকে খুশি করতে পারলে ওদের র্যাঙ্ক অন্যদের থেকে আরও উপরে উঠে যাবে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। সাফওয়ান ছুটছে সামনের দিকে। সময় মতো লিন্ডাকে না থামালে ওর রিমোর মৃত্যু নিশ্চিত। লিন্ডার দৌড়ের গতি সম্পর্কে সাফওয়ান বেশ ভালোভাবেই অবগত। আর এতদিনে লিন্ডা হয়তো আরও বড় হয়ে গেছে। তার শক্তি সামর্থ্য আগের থেকে বেড়ে গেছে কয়েক গুণ। রুমাইশার জায়গায় সাধারণ কেউ হলে এতক্ষণে হয়তো লিন্ডার পেটে হজম হয়ে যেত। রুমাইশা ছুটছে আর চিৎকার করছে। এখন আর তার পেছন দিকে তাকিয়ে লিন্ডার অবস্থান দেখছে না ও। কারণ কয়েকবার পেছনে তাকাতে গিয়ে সামনে থাকা গাছের সাথেও বাড়ি গিয়েছে, যার কারণে ওর দৌড়ের গতি কমে গেছে। অল্পের জন্য লিন্ডার খপ্পর থেকেও বেঁচে ফিরেছে কয়েকবার, কিন্তু এবার কোনোভাবেও বাধাপ্রাপ্ত হলেই লিন্ডা ওকে ধরে ফেলবে।
সামনের দিকে দৃষ্টি দিয়ে অসহায়ের মতো ছুটে চলেছ। পেটের ভেতরটা ওর ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, কিন্তু এখন থামলেই এই পৃথিবীতে আর ওর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু তখনই ঘটল বিপত্তি। না চাইতেই সামনের একটা গাছের সাথে গিয়ে জোরে সরে ধাক্কা খেল রুমাইশা। ছিটকে গিয়ে ও পড়ল এক পাশে। লিন্ডা যেন এ সুযোগের অপেক্ষাতেই ছিল। ঝড়ের গতিতে ও এগিয়ে এলো মাটিতে পড়ে থাকা রুমাইশার দিকে। তারপর নিজের শক্ত দেহের কুণ্ডলীর ভেতর রুমাইশাকে চেপে মেরে ফেলার প্রস্তুতি নিতে থাকলো ও। এই মাটিতে পড়ে থাকা মেয়েটির শরীর থেকে এখনও তার অতি পরিচিত মানুষটার গন্ধ আসছে। এই মেয়েটি যে তার সেই অতি পরিচিত মানুষটার কোনো ক্ষতি করেছে সে বিষয়ে সে পুরোপুরি নিশ্চিত। তাই এই মেয়েটির কোনো ক্ষমা নেই। কিন্তু লিন্ডা রুমাইশাকে ধরে নিজের কুণ্ডলীর ভেতর নেওয়ার আগে দূর থেকে সাফনের চিৎকার শোনা গেল। সাফন নিজের সর্বশক্তি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটে আসছে এদিকে। সাফন ছুটতে ছুটতেই চিৎকার দিয়ে বলতে লাগলো, লিন্ডা থামো, ওকে কিছু করো না। নিজের অতি পরিচিত মানুষটাকে এমন সুস্থ সবল দেখে লিন্ডার রাগ পড়ে গেল সাথে সাথে। আর এতদিন পর এই মানুষটার দেখা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল লিন্ডা। মাটিতে পড়ে থাকা রুমাইশাকে উপেক্ষা করে তার বিশাল শরীরটা নিয়ে এগিয়ে এলো সাফনের দিকে। কিন্তু সাফনের পেছন পেছন ছুটে আসা গার্ডগুলো লিন্ডাকে দেখে সাথে সাথেই দাঁড়িয়ে গেল। নিজেদের চোখকে যেন তারা বিশ্বাস করতে পারছে না। এত বড় পাইথন যে এখনো পৃথিবীতে বেঁচে থাকতে পারে সেটা তাদের ধারণাতেই ছিল না। মুখগুলো হা হয়ে গেল ওদের, আর সেই সাথে ওদের গলা শুকিয়ে গেল ভয়ে। ওদের ভেতরের লিডার গোছের একজন বাকিদের উদ্দেশ্যে চাপা সুরে বলল, কেউ ভুলেও নড়াচড়া করবে না, ভয়ে কেউ দৌড় দিবে না, নইলে সবাই মারা পড়বে। এখান থেকে বেঁচে ফিরতে হলে আমি যেটা বলছি সেটা শোনো। কেউ চোখের পলকে ফেলবে না, নিঃশ্বাসে যেন জোরে শব্দ না হয়, কোনোভাবেই যেন পাইথনটা বুঝতে না পারে আমাদের উপস্থিতি, নইলে আজ এর পেটেই যেতে হবে সবগুলোকে। কিন্তু লিডার গোছের লোকটার সাবধান বাণী যেন কারো কানে পৌঁছালো না। আতঙ্কিত হয়ে উঠল ওরা সবাই। এখনো পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় পাইথনের দৈর্ঘ্য হলো প্রায় ২৬ ফুট, আর সেখানে এটা ৪০ ফুট তো হবেই। পাইথনটার শরীরের যে প্রস্থ তা ওরা দুজন মিলে জড়িয়ে ধরলেও বের পাবে না। পাইথনটা যদি একবার মুখ হা করে তবে অনায়াসে একজন মানুষকে টুকুস করে গিলে ফেলবে ও মুরগির ছানার মতো। গার্ডগুলোর ভেতরের একজনের বন্দুক রিলোড করাই ছিল। ট্রিগারের উপর আঙ্গুল রেখে সে এতক্ষণ সাফনের পেছনে দৌড়াচ্ছিল, কিন্তু এখন এত বড় পাইথন দেখে ভয়ে তার মাথায় আর কাজ করলো না। কেউ বুঝে ওঠার আগে গার্ডটা আতঙ্কিত হয়ে বন্দুকটা পাইথনের দিকে তাক করে সাথে সাথেই গুলি ছুড়ল সেদিকে। লিন্ডা এতক্ষণ সাফনকে পেয়ে অতি আনন্দে সাফনের মুখের সাথে নিজের মুখ ঘষছিল। গার্ডের ছোড়া বুলেটটা লিন্ডার একেবারে গা ঘেঁষে চলে গেল। আর বন্দুকের শব্দের সাথে সাথেই শব্দের উৎসের দিকে ফিরে তাকালো লিন্ডা। সাফনও তাকালো গার্ডগুলোর দিকে। আর তারপরে লিন্ডার দিকে তাকিয়ে এক বিশেষ ইশারা করতে লিন্ডা সাফনকে ছেড়ে ফোঁস শব্দ করতে করতে ধীর গতিতে এগোলো গার্ডগুলোর দিকে। এদিকে বুলেট ছোড়ার সাথে সাথে গার্ডগুলোর ভেতরে দুজন দৌড় দিল নিজেদের পেছন দিকে। আর বাকিরা লিন্ডাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে নিজেদের বন্দুক ফেলে প্রাণপণে ছুটে পালাতে লাগলো। আর লিন্ডা তীব্র লেজ নিয়ে ঝড়ের গতিতে এগিয়ে গেল ওদের পেছন পেছন। তখনই সাফওয়ান পেছন থেকে চিৎকার করে বলে উঠল, লিন্ডা, কাউকে ছাড়বি না। সাফওয়ানের আদেশ পরিপূর্ণ করতে লিন্ডা নিজের সর্বোচ্চ গতিতে ছুটে গেল সেদিকে। সবচেয়ে পেছনে থাকা গার্ডটার ওপর দিয়ে নিজের ভারী শরীর উঠিয়ে দিল ও। এত ভারী চাপের কারণে সে লোকটা সেখানেই দম আটকে মারা গেল। আরও সামনে গিয়ে অন্য একটা গার্ডের বাহু ধরল লিন্ডা ওর মুখ দিয়ে, আর ধরে হ্যাচকা টান দিয়ে নিজের দুই দিকে দুইবার আছাড় দিল লিন্ডা। সে লোকটা আছাড় খেয়ে নাক মুখ দিয়ে রক্ত উঠিয়ে ছটফট করতে করতে মারা গেল। আর এরপর পালিয়ে যাওয়া বাকি গার্ডগুলোর পেছন ছুটল লিন্ডা। লিন্ডা সাফনের চোখের আড়াল হতেই সাফন এবার ছুটে এলো রুমাইশার কাছে। মাটিতে চিত হয়ে শুয়ে আছে রুমাইশা, দম ফেলছে ঘন ঘন। একটানা ছোটার ফলে ওর বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পেটের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে যন্ত্রণায়। গাছের সাথে বাড়ি খাওয়ার ফলে ডান হাত আর বুকের বাঁ দিকটাতে চরম যন্ত্রণা করছে ওর। ডান পাশের চোয়ালটার অনেকখানি ছিলে গিয়ে লাল হয়ে ফুলে আছে। সাফওয়ান খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলো ওর কাছে। তারপর মাটিতে বসে পড়ে নিজের ডান হাতটা দিয়ে রুমাইশাকে আঁকড়ে ধরে টেনে নিল নিজের কাছে। ওকে টেনে নিজের বুকের উপরে উঠালো। এতক্ষণে রুমাইশা নিজের একমাত্র ভরসার স্থলটা আবার ফিরে পেয়ে দু হাতে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরলো সাফওয়ানকে। তারপর নিজের দেহের সম্পূর্ণ ভারটা সাফওয়ানের উপর ছেড়ে দিয়ে সাফওয়ানের বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুজে নিল। সাফওয়ান নিজের ডান হাত দিয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নিয়ে নিজের পেছনে থাকা একটা মোটা কাণ্ডের গাছের সাথে নিজের পিঠ ঠেকিয়ে দিল। তারপর রুমাইশের চুলের উপর দিয়ে ওর মাথার শব্দ করে চুমু খেলো একটা। আর কোনো চিন্তা নেই ওর, গার্ডগুলোকে লিন্ডা একাই ভোগে পাঠিয়ে দেবে। এখন ও সম্পূর্ণ নিশ্চিন্ত, আর কোনো কিছুই ওর সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
রাত নেমে এসেছে ধরণীতে। অন্ধকারে নিমজ্জিত আমাজনের গভীরে সাফনের বিভীষিকা নাম দেওয়া নদীটার তীরে একটা ছোটখাটো আগুন জ্বলছে। সে আগুনের দুপাশে দুইটা গাছের ছোট ছোট কাণ্ড পুঁতে দিয়ে তার উপর অন্য একটা সরু ডাল রেখে তাতে নদী থেকে ধরে আনা মাছ আর শিকার করা খরগোশের মাংস পোড়াতে দিয়েছে সাফওয়ান। আর সে আগুনের পাশে বসে বসেই নিজের পা থেকে বুলেট বের করছে ওর পাশে বসে সে বুলেট বের করা দেখতে দেখতে মুখে নানা রকমের যন্ত্রণার এক্সপ্রেশন দিচ্ছে রুমাইশা। লিন্ডা বসে আছে ওদের থেকে কিছুটা দূরে, তির্যক চোখে ও রুমাইশার দিকে নজর রাখছে। এখনই রুমাইশাকে সে পুরোপুরি ভরসা করে উঠতে পারছে না। চোখ মুখ কুঁচকে আছে সাফওয়ান। হাতের বুলেটটা বের করা হয়ে গেছে, সেটা পাশেই পড়ে আছে। আঘাতপ্রাপ্ত জায়গাটা ভালোভাবে ধুয়ে মুছে সেখানে কিছু বিশেষ ঔষধি পাতা বেটে লাগিয়ে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিয়েছে রুমাইশা। এই লতাপাতাগুলো এখানে আসার সময় সাফওয়ান খুঁজে খুঁজে নিয়ে এসেছে। বহু কষ্টে পায়ের বুলেটটা বের করে হাঁপ ছাড়লো সাফওয়ান। রুমাইশার সাথে সাথেই কাছে থাকা পানি দিয়ে সে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে বেটে রাখা লতাপাতা থেকে খানিকটা সাফওয়ানের পায়ের ক্ষতস্থানে লাগিয়ে বেঁধে দিল। ড্রেসিং শেষ হতে সাফওয়ান কাত হয়ে শুয়ে পড়ল রুমাইশার কোলের ওপর। তারপর পরম আবেশে নিজের চোখ দুইটা বুজে নিল। রুমাইশা আলতো হাতে সাফওয়ানের ঝাঁকড়া চুলগুলোতে হাত বুলিয়ে দিতে থাকলো। রুমাইশা একবার তাকালো লিন্ডার দিকে। লিন্ডাকে দেখে বোঝাই যাচ্ছে যে সে রুমাইশার উপস্থিতিতে মোটেই খুশি নয়। রুমাইশা মুচকি হেসে লিন্ডার দিক থেকে চোখ ফিরিয়ে সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে বলল, আপনার লিন্ডা কিন্তু রেগে যাচ্ছে, তার কোলে কি একটু ঘুমান? সাফওয়ান চোখ বন্ধ রেখেই নিঃশব্দে হেসে উঠল। তারপর বলল, রাখবেই তো, তুই তার ব্যক্তিগত সম্পত্তিতে হাত বাড়িয়েছিস, তোকে যে ও খেয়ে ফেলেনি এখনো, তার জন্য তোর ওকে ধন্যবাদ দেওয়া উচিত। রুমাইশা সাফওয়ানের একগোছা চুল নিজের মুঠির ভেতর নিয়ে টান দিয়ে বলল, ইস, দরদে ফেটে যাচ্ছে একদম। সাফওয়ান হেসে বলে উঠল, তা যাবে না, ও আমার প্রথম বউ, তুই 2 নম্বর, ওকে খাতির যত্ন করবি, নইলে তোকে নদীর পানিতে ভাসিয়ে দেব। রুমাইশা লিন্ডার দিকে আরও একবার তাকালো। লিন্ডা ফুঁসছে যেন এদের একসাথে দেখে। রুমাইশা সাফওয়ানকে জিজ্ঞেস করল, ওকে কোথায় পেয়েছিলেন আপনি? সাফওয়ান চোখ খুলল এবার। তারপর মোহনীয় দৃষ্টিতে রুমাইশার দিকে তাকিয়ে বলল, বলতে পারি, তবে একটা শর্তে। রুমাইশা উৎসুক চাহনিতে সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কী শর্ত? সাফওয়ান রুমাইশার কোলের ভেতরে শুয়ে ডান হাতটা উঠিয়ে রুমাইশার থুতনি ধরে একটা নাড়া দিয়ে বলল, আমাকে তুমি করে বলতে হবে এখন থেকে, আপনি বলা যাবে না আর। বলেই নাক কুচকে দুষ্ট হাসি দিল সাফওয়ান। সাফওয়ানের এমন শর্তে থতমত খেল রুমাইশা। ব্রু কুচকেও মুখ ভার করে বলল, এমন করেন কেন? আপনি জানেন যে আমি পারবো না, জেনে শুনে এমন করেন। সাফওয়ান আবার চোখ বুজে নিয়ে নির্বিকার কণ্ঠে বলল, পারা লাগবে, নইলে হবে না। রুমাইশা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো সামনে। কি করবে ও ভেবে পাচ্ছে না। রুমাইশাকে এমন চুপ থাকতে দেখে সাফওয়ান চোখ বন্ধ রেখে জিজ্ঞেস করলো, কি হলো, জিজ্ঞেস কর দ্রুত। রুমাইশা ব্রু তুলে নিচের ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। তারপর বলল, শুনবো না আমি। সাফওয়ান এবার রুমাইশার দিকে ফিরে উঠে বসলো। তারপর অধৈর্য হয়ে বলল, তুই শুনিস আর না শুনিস, তোকে এখন থেকে তুমি বলাই লাগবে। তাড়াতাড়ি, সময় নেই, বল যে লিন্ডাকে তুমি কোথায় পেয়েছিলে, বল দ্রুত। রুমাইশা তারপর কিছু বলছে না দেখে সাফওয়ানের চোয়াল দুটো 2 হাতে নিয়ে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি দেরি করতে পারছি না আর, আমার তুমি শোনা লাগবে এখনই। রুমাইশা কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, ওদিকে তাকান, আপনি আমার দিকে তাকিয়ে থাকলে আমি বলতে পারবো না। সাফওয়ান কিছুক্ষণ ঠোঁট চেপে হেসে অন্যদিকে তাকালো। তারপর বলল, হ্যাঁ তাকিয়েছি, এবার বল দ্রুত। রুমাইশা আবার খানিকটা ইতস্তত করে মনে জোর নিয়ে চোখ কুচকে বন্ধ করে শেষমেশ বলে দিল, লিন্ডাকে তুমি কোথায় পেয়েছিলে? সাফওয়ান রুমাইশার মুখ থেকে তুমি শুনে ঝট করে রুমাইশার দিকে ফিরে ওকে ঝড়ের গতিতে নিজের সাথে মিশিয়ে নিয়ে আনন্দে আটখানা হয়ে বলল, আরেকবার শুনি, ভাল লাগছে অনেক, আরেকবার প্লিজ। রুমাইশা সাফওয়ানের এমন হঠাৎ জড়িয়ে ধরায় অপ্রস্তুত হয়ে ধমকের সুরে বলে উঠল, উফ, কি করছো, ছাড়ো তো। রুমাইশার এমন ধমকে সাফওয়ানের কিছুই হলো না, বরং রুমাইশার মুখ থেকে দ্বিতীয়বার তুমি শব্দ শুনে মিষ্টি হাসলো। তারপর রুমাইশাকে আরো জোরে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর চোয়ালে কষে একটা চুমু খেয়ে বলল, এখন খুবই খুবই ভালো লাগছে, দারুণ অনুভূতি, আর কখনো যেন তোমার মুখ থেকে আমি আপনি শব্দটা না শুনি। সাফওয়ানের মুখ থেকে তুমি শুনে আজ আবারও লজ্জা পেল রুমাইশা। তারপর লজ্জা পেয়ে সাফওয়ানের বুকেই ও মুখ লুকালো। সাফওয়ান তা দেখে ভুবন ভোলানো হাসি দিল, আর তার সে হাসির শব্দে সচকিত হয়ে উঠল রাতের জঙ্গলটা। রুমাইশা সাফওয়ানের বুকের ভেতর মুখ রেখেই আবার জিজ্ঞেস করলো, বলো লিন্ডাকে তুমি কোথায় পেয়েছিলে? সাফওয়ান লিন্ডার দিকে একবার তাকিয়ে বলল,
সেবার যখন আমি শহরের কোলাহল থেকে মুক্তি পেয়ে ভালোভাবে জীবনকে উপভোগ করার জন্য আমাজনে এসেছিলাম, তখন ওই ছোট্ট ঝর্ণার পাশেই লিন্ডা পড়েছিল মুমূর্ষ অবস্থায়। ও তখন ছিল একেবারেই ছোট বাচ্চা। একটা বনবিড়াল ওকে মুখে করে নিয়ে যাচ্ছিল কোথাও। আমাকে দেখি সেটা লিন্ডাকে ফেলে রেখে পালিয়ে যায়। তখন ওকে আমার সাথে নিয়ে এসে আমি যতটুকু পারি, যেভাবে পারি, ওর ক্ষতগুলো সারিয়ে তোলার চেষ্টা করি। আর তখন থেকেই ও আমার সাথে থাকে। ঝর্ণার ধারের গুহার ভেতরটাতে আমরা প্রথমে থাকতে শুরু করি, তারপর আসি এই নদীর ধারে। যখন যেখানেই যেতাম ও সঙ্গে থাকতো আমার। কত দিন, কত হিংস্র পশুর হাত থেকেও আমাকে বাঁচিয়েছে তার হিসাব নেই। আমি যদি কখনো ওকে একা রেখে কোথাও বেরিয়ে যেতাম, তবেও আমার শরীরের গন্ধ অনুসরণ করে সেখানে পৌঁছে যেত। 2টা বছর ধরে ওকে আমি পেলে পুষে বড় করেছি। তারপর একসময় যখন আমার মনে হলো আমার আবারও ফিরে যাওয়া দরকার লোকালয়ে, তখন একদিন ওকে না জানিয়ে ওকে এখানে রেখেই আমি বেরিয়ে পড়লাম। শরীরে নদীর ভেতর থেকে কাদা তুলে লাগিয়ে, যেন ও আমার শরীরের গন্ধ পেয়ে আমার পিছু নিতে না পারে। তখন থেকে ও এখানেই আছে। আমি আর ওর খোঁজখবর নিতে পারিনি এরপর। আমি জানতামও না ও বেঁচে আছে নাকি মারা গেছে। ও বেঁচে থাকতে পারে সেই আন্দাজ করেই তোকে গুহার কাছে পাঠিয়েছিলাম, কারণ ওই জায়গাটা ওর খুব পছন্দের ছিল। প্রায় ওইখানে গিয়ে ঘুমাতো ও ঠান্ডায় ভেতরে। আর আমার ধারণাই সঠিক হলো। তারপর লিন্ডার দিকে আরও একবার তাকিয়ে সাফওয়ান বলে উঠল, সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। ও আজ সঠিক সময়ে না আসলে হয়তো আমি বেঁচে ফিরতে পারতাম না তোমার কাছে। এই সুন্দর মুহূর্তটা আর উপভোগ করা হতো না আমার। এই আগুন ঝলসানো মাংস, নদীর পানির কলকল শব্দ, সে পানির উপর পড়া চাঁদের আলোর প্রতিফলন, আমার শখের নারীর মিষ্টি মুখ, কোনো কিছুই আর দেখা হতো না আমার। রুমাইশার মুখের দিকে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে শেষের কথাগুলো বলল সাফওয়ান। রুমাইশা এতক্ষণ এক ধ্যানে তাকিয়েছিল সাফওয়ানের দিকে। সাফওয়ানের কথাগুলো ও মন দিয়ে শুনছিল। সাফওয়ান হঠাৎ করে এইভাবে তাকানোয় ও সম্বিত ফিরে পেল। তারপর লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুখে ওর ফুটে উঠল অদ্ভুত এক সুন্দর মিষ্টি হাসি। আগুনের আবছা আলোয় সে হাসি সাফওয়ানের বুকের ভেতর ঝড় তুলে ফেলল যেন। সাফওয়ান এগিয়ে এলো রুমাইশার কাছে, একেবারে কাছে। তারপর রুমাইশার কানের কাছে মুখ নিয়ে মৃদু গলায় বলে উঠল, আজ অনেক এনার্জি লস হয়েছে আমার, রিফিল লাগবে। রুমাইশা সাফওয়ানের দিকে তাকালো না। লজ্জায় ওর চোয়াল 2টা জ্বালা করছে। হাসিটা মুখ থেকে সরতেই চাইছে না। সাফওয়ানের কথা শুনে ও বলল, মাছ আর মাংস প্রায় হয়ে এসেছে, খেয়ে নাও দ্রুত, এনার্জি ফিরে আসবে। সাফওয়ান রুমাইশার ফর্সা গলায় মুখ ডুবিয়ে নিয়ে নিষাক্ত গলায় বলল, আমার এনার্জি মাংস খেলে ফিরবে না, জীবন্ত কিছু খেতে হবে, এই যেমন তুমি। রুমাইশা সাফওয়ানের বাহুতে একটা চাটি মেরে নাক মুখ কুচকে বলল, ছি, মুখে কিছুই আটকায় না। তোমার লিন্ডা কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে দেখো। তোমাকে আমার সাথে দেখে ওর রাগ হচ্ছে, ওর কাছে যাও। সাফওয়ান পেছনে ফিরে লিন্ডার দিকে তাকালো। সত্যি সত্যি লিন্ডা ওদের দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। সে মোটেও খুশি না। দৃষ্টি তার রুমাইশার দিকে। সাফওয়ান লিন্ডার দিকে তাকিয়ে ফিচেল হাসি দিল। তারপর ও উচ্চ স্বরে ডেকে উঠল, লিন্ডা। সাফওয়ানের ডাকে লিন্ডা ফিরে তাকালো ওর দিকে। ও তাকাতেই সাফওয়ান ওকে ইশারা করলো অন্যদিকে তাকাতে। লিন্ডা আরও একবার রুমাইশার দিকে ফিরে কিছুক্ষণ তীর্যক চোখে তাকিয়ে থেকে বুঝিয়ে দিল যে সে সাফওয়ানের কথা মতো মাথা ঘুরাচ্ছে ঠিকই, কিন্তু রুমাইশার উপর সে নজর রাখতে ভুলবে না। আর তারপরে নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল লিন্ডা। লিন্ডার এমন কাণ্ড কারখানা দেখে খিলখিল করে হেসে উঠল রুমাইশা। আর সে হাসিতে কুপকাত হয়ে সাফওয়ান রুমাইশাকে নিজের বুকের একদম ভেতরে টেনে নিয়ে পিষে ফেলল নিজের বুকের সাথে। আর তারপরে রুমাইশার ঠোঁটে বসিয়ে দিল এক প্রগাঢ় চুম্বন। তারপর বলল, লিন্ডা ওদিকে ফিরে আছে, আর কেউ দেখছে না। রুমাইশার খিলখিল করে হেসে উঠল আবারও। সে রাতে একজোড়া কপত কপতির তীব্র সুখানুভূতির তৃপ্ত ধ্বনিতে মুখরিত হয়ে উঠল জঙ্গলের ভেতরের পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত হয়ে ওঠা বিভীষিকা নদীর কিনারা। শুনলেন রানী আমিনার লেখা অফিডিয়ান গল্প থেকে পর্ব 62, 63, 64। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।